সো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আগে আমাকে যেটা জানতে হবে যে ল্যাবরেটরিতে আমরা কি ব্যবহার করি, কি ব্যবহার করি। ফার্স্ট অফ অল, এক, গ্লাভস, 2, পরিষ্কারক, 3, তোমার কিছু পদ্ধতি আছে যেমন সেমি মাইক্রো পদ্ধতি, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতি, হ্যাঁ আমি টপিক বলে দিচ্ছি, তুমি কোনগুলোকে আগে পড়বা, দেন তুমি অন্যান্য পড়ায় যাবা, ঠিক আছে? ওকে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাই, তার মানে যা পড়াবো তাই পরীক্ষায় আসবে, এটা একটা মজার ব্যাপার তাই না? ওকে, ঠিক আছে, তাহলে পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আর যেই জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে গ্লাভস গেল, পরিষ্কারক গেল, কিছু যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি নিয়ে আলোচনা হবে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে। সো খুব বেশি ক্লাস হবে না, মাত্র 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। সবাই দ্রুত চলে আসো, আমরা 2টা চ্যাপ্টার আজকে শেষ করব। ওকে, সো গ্লাভস কখন আমরা ইউজ করি বলতো? গ্লাভস হাতে ইউজ করা হয়, রাইট? কখন আমরা ইউজ করি? যখন আমরা শক্তিশালী অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করা হয়। যখন কি নিয়ে কাজ করা হয়? অ্যাসিড বা বেজ নিয়ে কাজ করা হয়, তখন আমরা কিন্তু গ্লাভস ইউজ করি। গ্লাভসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্লাভসটা, আমরা কোন গ্লাভস? নাইট্রাইল গ্লাভসটা ইউজ করি। এটা পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব হওয়ার শর্তই হচ্ছে পরিবেশকে দূষণ করবে না। পরিবেশ বান্ধব হওয়ার শর্তই হচ্ছে পরিবেশকে কখনো দূষণ ঘটাইতে পারবে না, এবং কি করতে হবে? বায়োডিগ্রেডেবল হইতে হবে। কি হইতে হবে? বায়োডিগ্রেডেবল। আমি যদি জিজ্ঞেস করি তুমি কেন পরিবেশ বান্ধব, তোমার উত্তর হবে একটা, কারণ তুমি বায়োডিগ্রেডেবল। আমি যদি বলি আমি কেন পরিবেশ বান্ধব, উত্তর হবে একটা, বায়োডিগ্রেডেবল। মানে কি? পচনশীল। যে পচনশীল সে পরিবেশে কখনো দূষণ ঘটাইতে পারে না। এই নাইট্রাইল গ্লাসটা বায়োডিগ্রেডেবল। কথা ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো, আমি যদি বলি এই যে জ্বলন্ত বস্তু আছে না, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করি কোন গ্লাভস দিয়ে? যতে জ্বলন্ত, যতে হচ্ছে জিটেক্স, জিটেক্স, জিটেক্স গ্লাভস। সো জিটেক্স গ্লাভস আমরা কেন ইউজ করি? জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়। এতটুকু ক্লিয়ার? ওকে, যে কথাগুলো বলতেছি এটা নোট ডাউন করে ফেলবা। মানে বই যখন খুলবা খুব বেশি কিন্তু পড়া আসলে না, তুমি যদি একটু চিন্তা করে দেখো তাহলে খুব বেশি পড়া কিন্তু নাই। জাস্ট আমি যত যেই কয়টা কথা বলবো সেই কয়টাই হচ্ছে তোমার পড়াশোনা। ওকে, ঠিক আছে, এখন আসো, জিটেক্স গ্লাভস দিয়ে আমরা কি কাজ করি? জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করি। আর ল্যাটেক্স গ্লাভস আমরা কখন ইউজ করি? ল্যাটেক্স গ্লাভসের কারণে কিন্তু অ্যালার্জি হইতে পারে। অ্যালার্জি হওয়ার জন্য কোন গ্লাভসটা দায়ী? ল্যাটেক্স। মনে থাকবে? ওকে, গুড। এখন চলে আসো পরিষ্কারক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। পরিষ্কারক থেকে যদি পরীক্ষায় প্রশ্ন না আসে তাহলে তোমার নাম পাল্টাই দিবা। পরিষ্কারক থেকে প্রশ্ন আসবে, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয়, প্রশ্ন দেওয়ার জায়গায় একটা পরিষ্কারক। ওকে, বলো পরিষ্কারক মানে কি? আমরা যেইগুলোতে আসলে পরিষ্কার করার চেষ্টা করি, যেমন তুমি খাওয়া দাওয়া করার পর গ্লাস ধোও, থালা বাসন ধোও, এরকম ল্যাবরেটরিতে আমরা টেস্ট টিউব, বিকার আছে, এইগুলো পরিষ্কার করি। পরিষ্কারকের মধ্যে আমরা 3টা জিনিস মেইনলি ইউজ করি। কয়টা জিনিস ইউজ করি? 3টা। 1, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কি মিশ্রণ? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। 2, ডেকন 90, এটা হচ্ছে ডিটারজেন্ট একটা, এটা কোন জেন্ট? ডিটারজেন্ট, ঠিক আছে? আর সোডিয়াম কার্বনেট ইউজ করি, ঠিক আছে? সো এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ আর ডেকন 90 আর সোডিয়াম কার্বনেট, এটার মধ্যে বলতো পরিবেশ বান্ধব কোনটা? দ্রুত কমেন্ট করবা, পরিবেশ বান্ধব কোনটা? বলো, পরিবেশ বান্ধব কোনটা? এমআরআই ডেকন 90, ভেরি গুড। এটার নাম কি? এমআরআই। তাহলে ডেকন 90 হচ্ছে পরিবেশ বান্ধব, কেন বলতো? উত্তর একটাই, বায়োডিগ্রেডেবল বা পচনশীল। আর সর্বোত্তম পরিষ্কারক কোনটা? সর্বোত্তম পরিষ্কারক, সর্বোত্তম মানে যেই পরিষ্কারকটা আমাদের ইউজ করা উচিত, এইটা আসলে ইউজ করলে আমরা অনেক বেশি লাভবান হই, কোনটা জানো? সর্বোত্তম পরিষ্কারকের কথা যদি বলা হয়, সর্বোত্তম পরিষ্কারক, এইটা হচ্ছে তোমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ।
কোন অ্যাসিড মিশ্রণ বাবারা? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। যারা ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট আছো তারাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। ভেরি গুড। ঠিক আছে, তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেতটা কি? ক্রোমিক অ্যাসিড মিশ্রণের এই সংকেত বলো। ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেত হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4, K2Cr2O7 প্লাস H2SO4, K2Cr2O7 প্লাস H2SO4, K2Cr2O7 প্লাস H2SO4। তোমার হাতে অপশন হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বলো কোনটা সর্বোত্তম পরিষ্কারক বা ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেত কি? ক্লিনজিং মিক্সচার, এটার নাম হচ্ছে ক্লিনজিং মিক্সচার। এটার আরেকটা নাম কি? ক্লিনজিং মিক্সচার। বোঝা গেছে? বলো সংকেত কোনটা? হ্যাঁ বাবা, পটাশিয়াম ডাইক্রোমেট, ওটা তো আমি জানি। সংকেত হচ্ছে ক্রোমিক অ্যাসিডে এই তিনটা জিনিসই থাকে। স্নেহা পটাশিয়াম ডাইক্রোমেট দিছো শুধু, হয় নাই। জয়া দে বি, একজন বলছে বি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। স্নেহা বি, এমআরআই সি, দুইটাই গাঢ়। এই যে দেখছো কি একটা অবস্থা। ফ্লাওয়ার ফ্লাওয়ার বি। এইখানে যে আনসারটা রাইট সেটা হচ্ছে আমাদের বি। মানে গাঢ় কথাটা সবচেয়ে সালফিউরিক অ্যাসিডের আগে থাকবে, অন্য কোথাও কোনো গাঢ় কথা কিন্তু লেখা নাই। সো বি কেয়ারফুল। এই কারণে প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। আবার এ দাগাই, কি সর্বনাশ! এই শুরুতেই এইসব ভুল করিস তোরা। এটা পরীক্ষায় পড়বে, এইটাই পরীক্ষা আসবে আর এইখানেই পেঁচাবে, এইখানেই পেঁচাবে কোথায় গাঢ় কোথায় গাঢ় না। ঠিক আছে, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি করে জানো? আমরা ওই যে বুলেট টুলেট পরিষ্কার করার জন্য রিন্স করি না, রিন্স মানে হচ্ছে পরিষ্কার করা, ওইটাতে ইউজ করা হয়। এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কিভাবে কাজ করে বলতো? কোন বিক্রিয়ার মাধ্যমে কাজ করে? এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া। কারণ এরা হচ্ছে তীব্র জারক। এরা কি? তীব্র জারক। কথা ক্লিয়ার? বুঝিয়াছো? তাহলে এই যে আন্দাজে ভুলভাল দাগানো যাবে না। এই বুঝছো? পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা মিশ্রণ সম্পর্কে জেনে গেলাম। মিশ্রণ সম্পর্কে যদি জেনে যাই, আর এর পরের পয়েন্ট কি আছে? পদ্ধতি। এটা তুমি অলরেডি জানো, সেমি মাইক্রো, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, তাই না? আমাদের যেটা জানতে হবে, যন্ত্রপাতি নিয়ে জানতে হবে। কোন যন্ত্রপাতি কোথায় ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটি তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো অলরেডি। রাবেয়া বসরি বি, আদিবা এ। এ কেন? এ জীবনে হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো যন্ত্রপাতি নিয়ে আমাদেরকে জানতে হবে। সো যন্ত্রপাতি নিয়ে একটু জানার চেষ্টা করি আমরা। কোথায় কি ইউজ হয়, জাস্ট 2 থেকে 3টা কথা বলবো, এই 3-4টা কথা তুমি মনে রাখবা। এই 3-4টা কথা মনে রাখলেই তোমার পুরো জীবনের জন্য ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, 1 নম্বর, যদি তোমাকে টাইট্রেশনের কথা বলে, ভালো করে বুঝো। টাইট্রেশন, এটার জন্য আমরা কি ইউজ করি? এটার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে বুরেট। কোন রেট? বুরেট। আরেকটা আছে কনিক্যাল ফ্লাস্ক, ওইটা যাব না, বুরেটই ইউজ করবো মেইনলি। যদি তোমাকে বলে, মনে করো কোন একটা এমএল বলছে, অর্থাৎ সূক্ষ্ম আয়তন পরিমাপ করতেছে। কি আয়তন? সূক্ষ্ম আয়তন। সূক্ষ্ম আয়তন, এটার জন্য কি মেজারমেন্ট করি? বুরেট ইউজ করি। কি ইউজ করি? বুরেট। পরীক্ষায় ইংলিশ টার্মও আসতে পারে, তোমরা এটার সাথে সাথে ইংলিশ টার্মও শিখে ফেলবা, মনে থাকবে। ওকে, 3 নম্বর, তাহলে সূক্ষ্ম আয়তনের পরিমাপে বুরেট ইউজ করি। আমি যদি বলি দ্রবণ স্থানান্তর, দ্রবণ স্থানান্তর, এটার জন্য কি ইউজ করি? দ্রবণ স্থানান্তর বলতে এক জায়গা থেকে মনে করো পানি নিছো বা অ্যাসিড নিছো, এইখান থেকে নিয়ে আরেকটা জায়গায় স্থানান্তর করতেছো, সরাই ফেলতেছো।
এটার জন্য ইউজ করে হচ্ছে পিপেট। কোন পেট? পিপেট। 4 নম্বর, যদি বলি ভর পরিমাপ করতেছি, ভর পরিমাপ বা অনেক জায়গায় এইটাও লেখা আছে ভর স্থানান্তর, অর্থাৎ কঠিন পদার্থকে স্থানান্তর করতেছো, আমরা কি ইউজ করি? আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলা। ওকে, ঠিক আছে। 5 নম্বর, আমরা বুরেট গেল, পিপেট গেল, স্প্যাচুলা গেল। অনেক সময় একটা প্রশ্ন আসে যে আরে সেরা জয়াদেব, ফ্লাওয়ার সবাই পিপেট আনসার করছে, ভেরি গুড। আর একটা প্রশ্ন আছে যে তার জালি ছাড়া ইউজ করা হয় কোনটা? তার জালি আমরা ব্যবহার করি না অ্যাকচুয়ালি, তার জালি ইউজ হয় না। এটার পারফেক্ট যে আনসার সেটা অ্যাকচুয়ালি হচ্ছে টেস্ট টিউব। কোন টিউব? টেস্ট টিউব। টেস্ট টিউবে যখন তাপ দেওয়া হয় তখন তার জালি আসলে ইউজ করা হয় না, পোর্সেলিন বাটি এইগুলাতে তার জালি ইউজ করা হয়। বুঝতে পেরেছো? তো আমরা এই জিনিসগুলো জানলাম। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও তো দেখি বাবারা। 10.5 ml, মনে করো তুমি HCl পরিমাপ করবা, কি ইউজ করবা? 10.5 ml HCl পরিমাপ করার জন্য আমরা কোন যন্ত্রটি ইউজ করতে পারি? দ্রুত আনসার দাও, দ্রুত আনসার দাও। ওকে, সাউন্ড ওকে। এই তো, আই বলো 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 দ্রুত। আয়তনিক ফ্লাস্ক, এমআরআই। কি বলছে? এমডি রাকিবুল ইসলাম। এই বলো তো, এমআরআই তে কত টেসলা চৌম্বক ক্ষেত্র ইউজ করি? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এমআরআই তে কত চৌম্বক ক্ষেত্র, মানে কত টেসলা চৌম্বক ক্ষেত্র ইউজ করা হয়? জয়াদে পিপেট। ঠিক আছে, এইটার জন্য যে আমরা ইউজ করি সেটা হচ্ছে বুরেট। কারণ সূক্ষ্ম আয়তন পরিমাপ করতে হয়, এটা একটা সূক্ষ্ম আয়তন। 10.5 ml এমন আহামরি কোনো আয়তন না বাবা। একজন পিপেটার বুয়েট দুটাই দেখাইছে, গাধা। বুঝতে পেরেছো? এবং এটা তোমার হাজারি নাকসারের অনুশীলনীতে আছে, ডিরেক্ট তুমি বই খুলে দেখবা। ঠিক আছে, ওকে। এই মাত্র শুরু হয়েছে ক্লাস, এখনো আমি ক্লাসে ঢুকি নাই, গল্প করতেছি, গল্প করতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যন্ত্রপাতি সম্পর্কে জেনে গেলাম। এই যারা নতুন আসছো তারা কি আসলে আমারে চিনো? বলো তো আমারে কে কে চিনো? আমার জিত বিশ্বাস পেজে কিন্তু আজকেও একটা কন্টেন্ট আপলোড হয়েছে, তোমাদের কোন কোন টপিকে সমস্যা বলতে পারো। গুচ্ছের জন্য কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, ছোট ছোট ভিডিও, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। কমেন্টে জানাবা ওই জিত বিশ্বাস পেজের যে এই টপিকের সমস্যা, আমরা কিন্তু সেগুলার ভিডিও বানানোর চেষ্টা করতেছি যেন বোঝানোর জন্য ইজি হয়। আজকে একটা বাফার দ্রবণের ভিডিও আপলোড দিছি। ঠিক আছে, সো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার নিয়ে পড়াবো। অলরেডি আমরা একটু জ্ঞান গর্ভ আলোচনা করলাম। আমি জিত বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ মেডিওলজির ইনস্ট্রাক্টর। এখন চলো, এই যে মাস্ট টু নো, এগুলো না জানলে কখনো পরীক্ষার হলে যাওয়া যাবে না। কত হলে আয়তনিক ফ্লাস্ক বলবো? আয়তনিক ফ্লাস্ক মানে হচ্ছে এখানে বেসিক্যালি পরিমাপ করা হয় না, যখন বলবে সংরক্ষণ করা হচ্ছে, ফ্লাস্কের কাজ হচ্ছে সংরক্ষণ করা। আয়তনিক ফ্লাস্ক তখন বলবো যে এত পরিমাণ আয়তন মেপে রেখে দেওয়া হয় কোথায়, বা এত পরিমাণ আয়তন সংরক্ষণ করতে কি ব্যবহার করা হয়, তখন তুমি ফ্লাস্ক বলবা। ফ্লাস্কের কাজই সংরক্ষণ করা, সে আয়তনিক ফ্লাস্ক হোক বা কনিক্যাল ফ্লাস্ক হোক। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভেরি গুড, বোঝা গেছে। ওকে, তাহলে এটা কি হইলো, আমাদের এগুলো জানতে হবে, আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, ল্যাবরেটরি গ্লাস সামগ্রীর সাথে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ কি একটু আগে বলছি, বলো, তীব্র জারক, যার কারণে ময়লা পরিষ্কার হয়। তারপর দেখো ফার্স্ট এইড বক্সে কি থাকে? ফার্স্ট এইড বক্সে কি থাকে? অবশ্যই তোমার ব্যান্ডেজ থাকবে, প্যারাসিটামল থাকবে, আরো ডেটল থাকতে পারে, এইগুলো থাকতে পারে। ঠিক আছে, এই দুইটা কেন বলছি, কারণ এই দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে অপশনে দেয়। এই দুইটাই তুমি মুখস্থ করো, বাকি জিনিস তোমার না জানলেও চলবে। বাকি জিনিস জানার জন্য তুমি পারলে বই পড়ো বা কোশ্চেন ব্যাংক সলভ করো, কিন্তু আগে আমার স্লাইড পড়বা, দেন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা। বোঝা গেছে?
ঠিক আছে, এরপরে চলে আসো। এটা বহুপদী থেকে আনা হয়েছে এই কারণে, জাস্টের প্রশ্ন যখন দেখলাম ওইগুলাতে বহুপদী কোশ্চেন কিন্তু দিছে। সো জিএসটি তে বহুপদী আসবে না এইটা বলা আসলে ভুল। সো বহুপদীটা সলভ করা তোমাদের জন্য উচিত। লেকচার পিডিএফ কই পাওয়া যাবে? লেকচার পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। লেকচার পিডিএফ কোথায় দিয়ে দিব? টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আর জিৎ বিশ্বাস পেজে ফলো দিয়ে রাখবো, ওই পেজে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে বিক্রিয়ার উৎপাদ যদি বি হয়, এটা দেখো বিটা কি, দেখো অ্যামোনিয়া সিক্ত কাঁচ নলের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে বি জিনিসটা হবে HCl। HCl, ওকে। এরপরে চলে আসো, রাজ অম্ল তৈরিতে ব্যবহার করা হয়, এটাও আমরা জানি। রাজ অম্ল সম্পর্কে আমাদের একটু জানা দরকার না? জানা দরকার। রাজ অম্ল জিনিসটা হচ্ছে, একটু বলে যাই। রাজ অম্ল দেখো, একটা আছে রাজ অম্ল, আর একটা আছে অম্লের রাজা। অম্লের রাজা দুইটা আলাদা কথা কিন্তু। এটা বাংলা দ্বিতীয় না যে রাজ অম্ল মানে রাজার অম্ল বা অম্লের রাজা, এইভাবে সমাস বিভক্তিতে যাওয়ার দরকার নেই বাবা, এটা কেমিস্ট্রি, দুইটা আলাদা কথা। হ্যাঁ, তো এই রাজ অম্লের সংকেত কে পারবে দেখি? রাজ অম্লের সংকেত যে পারবে তাকে হচ্ছে একটা তালি, কেয়া কসমেটিক্স এর সৌজন্যে তাকে একটা তালি দেওয়া হবে। রাজ অম্ল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। রাজ অম্লের সংকেত হচ্ছে, বলে না কেউ, তার মানে গাধাগুলা পারে না। রাজ অম্লের সংকেত হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস HCl। এখানে 1:3 অনুপাতে মিশ্রিত হয়। কত অনুপাতে? 1:3, অর্থাৎ 3 অণু থাকে, 3 মোল থাকে HCl আর 1 মোল থাকে HNO3। কথা ক্লিয়ার? এটা হচ্ছে রাজ অম্ল। কিন্তু অম্লের রাজা যদি বলি, এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা কোন অ্যাসিড? গাঢ় সালফিউরিক অ্যাসিড। ওকে, গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশানোর সময় এই বাবা জয়া দে, 3 মোল HNO3 না বাবা, 1 মোল HCl। দেখো, এটা মনে রাখার টেকনিক বলি, একটু একটু চিন্তা করো। তুমি জানো নাইট্রিক অ্যাসিড আর HCl থাকে রাজ অম্লে, এইখানে 3 আছে না, তার মানে এখানে 1 যাবে, এইখানে তো কিছু নাই, তার মানে এই 3টা এখানে চলে যাবে, তার মানে HCl হচ্ছে 3 মোল। এটা মনে রাখার টেকনিক, বোঝা গেছে? এই রাকিবুল বাবা, পানি কই থেকে আসতেছে রাজ অম্লে? ঠিক আছে, তাহলে এটা আমরা মুখস্থ করে ফেললাম। অম্লের রাজা যেটা, সেটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন এই অ্যাসিড গুলা, গাঢ় সালফিউরিক অ্যাসিডের কাজ কি জানো? এটা নিরুদন করে, নিরুদক হিসেবে কাজ করে। কোন্দক? নিরুদক। কোন্দক? নিরুদক। নিরুদক মানে পানি টেনে নেবে, নিরুদক মানে কি? পানি শুষে নিবে। বোঝা গেছে? এই সালফিউরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে তীব্র তাপ উৎপন্ন করতে পারে। কি উৎপন্ন করতে পারে? তাপ উৎপন্ন করতে পারে। ফেরদৌসী আক্তার লিজা, গুড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, গুড। ওকে, তাহলে এই যে অ্যাসিড কিন্তু তাপ উৎপন্ন করতে পারে, তাহলে তোমার কাজ কি করতে হবে? পানিতে কি অ্যাসিড মেশাবা না অ্যাসিডে পানি মেশাবা? কি করবা বলো তো? আমাদের আসলে কোনটা করা উচিত? অ্যাসিডে পানি মেশাইতে হবে না পানিতে অ্যাসিড মেশাইতে হবে? এটা কি পারবা? আমাদের যেটা করতে হবে, সেটা পানির মধ্যে অ্যাসিড মেশাইতে হবে ফোটাই ফোটাই। অ্যাসিডের মধ্যে কখনোই পানি দেওয়া না, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অম্লের রাজা, রাজ অম্ল, এটা আমরা বুঝে গেলাম। তাহলে এই চা আমরা রাজ অম্ল তৈরিতে ব্যবহার হয়, এটা বুঝছি। অধিক উৎপন্ন হইলে খালি মুখে সহ্য করা কঠিন। অধিক উৎপন্ন হলে খালি মুখে কি করা কঠিন? সহ্য করা কঠিন। অবশ্যই HCl কেমনে সহ্য করবা? তার মানে তিনটা কথাটাই সত্য। ল্যাবরেটরিতে কোন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম? দেখো, ডিসপোজেবল। ডিসপোজেবল কোনটা অ্যাকচুয়ালি? নাইট্রাইল গ্লাভস। কোনটা? নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে আমাদের ডিসপোজেবল। কথা বোঝা গেছে? ওকে, গুড। এরপরে চলে আসো, কোনটি কাঁচপাত্র পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় না? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কিসে ইউজ করি জানো? সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ, এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় টয়লেট ক্লিনার হিসেবে। টয়লেট ক্লিনার হিসেবে। এই যে ইনফোগুলো দিতেছি না, এইগুলাই মনে রাখবা, এই ইনফোগুলাই মনে রাখবা। সো এইগুলো মাস্ট টু নো, জানতে হবে। আমরা আর বেশি কথা বলবো না, আমরা MCQ তে চলে যাব। এইগুলো জানতে হবে। কত কথা, কত কথা, তাই না? যেমন হচ্ছে ব্রোমিন অ্যাসিড দ্বারা যদি চামড়া পুড়ে যায়, গ্লিসারল ইউজ করবা। তারপর ক্ষার পড়লে বোরিক অ্যাসিড ইউজ করবা, ঠিক না? ওকে, এগুলা গেল।
এই যে প্রশ্ন চলে আসছে, তার মানে খুব বেশি পড়া কিন্তু নাই। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে এই কয়েকটা টপিক জানলেই হয়ে যাবে, এই কয়েকটা টপিক জানলেই হয়ে যাবে। তাহলে এখন চলো, ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী পরিষ্কারে সাধারণত ক্রমিক অ্যাসিড ব্যবহার হয় কেন? 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 একটু আগে বললাম না, দেখছো? এটা তীব্র জারক বলে ময়লা বা দাগকে নষ্ট করে। কোথায় আসছে? আইইউতে 14-15 সালে আসছে। তাহলে বুঝতে পারছো, ওই যে স্লাইডের প্রথম 2 পেজ পড়া কত মজা। সোডিয়ামের সাথে পানি মিক্স করেন, দেখবেন নীল বর্ণের পানি হবে। এক রুমে ট্রাই করেন, অবশ্যই ট্রাই করব, ট্রাই করে একদম পাম করে ব্লাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে এইটা আমরা বুঝে গেলাম। এরপরে চলো, ফার্স্ট এইড বক্সে কি থাকে তুমি চিন্তা করো। ফার্স্ট এইড বক্সে প্যারাসিটামল থাকে, ফার্স্ট এইড বক্সে ব্যান্ডেজ থাকে। এটা কোথায় আসছে? 17-18 সালে আসছে। সুচ কি থাকবে? না, সুচ থাকে না। অর্থাৎ 1 ও 2, 1 ও 2 কোথায়? কি হলো? 1 ও 2 অপশনেই নেই। দ্যাট মিন্স এখানে আনসারটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক। এখানে আসলে অ্যাকচুয়ালি আনসার হবে 1 এবং 2। তোমাদের বেলায় ব্ল্যাঙ্ক বলে কোনো অপশন থাকবে না। সো তুমি দাগাই দেওয়ার চেষ্টা করবা, যদি না পারো তাহলে স্কিপ করে চলে আসবা। কথা বোঝা গেছে? কখনোই মনে করবে না যে এটা ব্ল্যাঙ্ক, এই করবে হ্যান করবো না। এই সুইচ কি ফার্স্ট এইড বক্সে থাকে? থাকে না, তুমি তো কাঁথা সেলাই করতে যাচ্ছ না। ওকে, সহজ প্রশ্ন। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে বহুপদী একটু আগে পড়াইলাম, একটু আগে তিনোটাই পড়াইছি, তার মানে আনসার কি? তিনোটাই কারেক্ট। তিনোটাই কারেক্ট, একটু আগে পড়াইছি, তাই না? এরপরে চলে আসো, জাস্টে আসছে। ল্যাবরেটরিতে কোন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম বলতো? ল্যাবরেটরিতে যে ধরনের হ্যান্ড গ্লাভ ব্যবহার করা উত্তম সেটা হচ্ছে ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম। ডিসপোজেবল মানে কি? যেটা পচনশীল। অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করতেছে? নাইট্রাইল গ্লাভস কে নির্দেশ করতেছে। নাইট্রাইল, তারপরে নাইট্রাইল গ্লাভস আমাদের সবচাইতে বেশি ব্যবহার করতে হবে। এরপরে চলে আসো, একটু আরো কয়েকটা গ্লাভস সম্পর্কে জেনে নিই আরেকবার, রিপিট। জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় আমরা যে গ্লাভস ইউজ করি সেটা হচ্ছে জিটেক্স গ্লাভস। অ্যালার্জি তৈরি করে যে গ্লাভস, অ্যালার্জি 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 তৈরি করতে পারে ল্যাটেক্স গ্লাভস। এই ল্যাটেক্স গ্লাভসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি, এই কারণে অ্যালার্জি তৈরি করে। এই ল্যাটেক্স গ্লাভসে কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি। প্রোটিনের পরিমাণ বেশি। ল্যাটেক্স গ্লাভসে কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি, কারণ ল্যাটেক্স গ্লাভস তৈরি হয় রাবার এবং প্রোটিন দিয়ে। বোঝা গেছে? আর যদি বৈদ্যুতিক শক প্রতিরোধক গ্লাভস বলি, কে বৈদ্যুতিক শককে প্রতিরোধ করতে পারে? বৈদ্যুতিক শক, শক প্রতিরোধক, প্রতিরোধক এই গ্লাভসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রাকৃতিক গ্লাভস, প্রাকৃতিক প্রাকৃতিক গ্লাভস যেটা। ক্লিয়ার? তাহলে গ্লাভস সম্পর্কে আমরা জেনে গেলাম, ঠিক আছে? ওকে, কোনটা? ও, 1 আর 3 লিখছি, 1 আর 2 হবে। থুক্কু 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 থুক্কু, ভেরি গুড। নাও 1 আর 2, হ্যাঁ 2 তো, ভেরি গুড। টিকিস টিকিস। তাহলে নাইট্রাইল এটা আমরা বুঝলাম, ঠিক আছে? আমি আসলে ট্রাই করলাম তোমরা মনোযোগী কিনা, দেখছো? এখানে শুধু এই একজনই মনোযোগী, আর কেউ মনোযোগী না। এরা ধরতে পারে না। না, তোরা আসলে ভালো ছেলে না। হ্যাঁ, যতে জ্বলন্ত, যতে জিটেক্স গ্লাভস, ভেরি গুড। ওকে, পরের প্রশ্নে যাই। কোনটি কাঁচপাত্র পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় না? একটু চিন্তা করে দেখো তো। ইথানোয়িক অ্যাসিড পানি, এটা কাঁচপাত্র হিসেবে আমরা ওই গ্লিসারিন যেটা ইউজ করতে পারি। তরল অ্যামোনিয়া গ্লাস ক্লিনার হিসেবে ইউজ করা যায়। ইথানল ইউজ করা যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ কখনোই ইউজ করা যাবে না। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ এটা কাঁচপাত্রের সাথে বিক্রিয়া করে অ্যাকচুয়ালি কি করে জানো? সোডিয়াম সিলিকেট তৈরি করে। সোডিয়াম সোডিয়াম সিলিকেট, কোন কেট? সোডিয়াম সিলিকেট তৈরি করে। সোডিয়াম সিলিকেট তৈরি করে। এই যে সোডিয়াম সিলিকেট তৈরি করলো, কাচের মেন উপাদান কি? কাচের মেন উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এইটা হচ্ছে কাচের মেন উপাদান। পরীক্ষায় এই প্রশ্নটাও আসছে যে কাচের প্রধান উপাদান কোনটা? কাচের প্রধান উপাদান। এখন কাচের প্রধান উপাদানই যদি না থাকে, তাহলে তুমি এখন আমারে বলো যে আসলে কাচ পরিষ্কার হইলো না, কাচকে তুমি ক্ষয় করে ফেললা, ক্ষয় করে ফেললা। সুতরাং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কখনোই কাচপাত্র পরিষ্কারে ব্যবহার করা যাবে না। কাচপাত্র পরিষ্কারে যেটা ব্যবহার করতে হয়, অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি ব্যবহার করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। কোন অ্যালকোহল? অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা আমরা ইউজ করি। কথা কি বোঝা গেছে? ওকে, এখন আসো, এটা আমরা বুঝলাম। আইসোপ্রোপাইল অ্যালকোহল আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচপাত্র ব্যবহার করি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় ব্যবহার করি? সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যেখানে ইউজ করি সেটা অ্যাকচুয়ালি টয়লেট ক্লিনারে ইউজ করি। টয়লেট
ক্লিনার। টয়লেট ক্লিনারে আমরা আরেকটা জিনিস ইউজ করি, কি বলতো, সেটা হচ্ছে ফেনল। ফেনলও আমরা টয়লেট ক্লিনারে ইউজ করি। বোঝা গেছে? ওকে, ভেরি গুড। পরে প্রশ্ন আসো, কোন অ্যাসিডটি গ্লাসের যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় না? হয় না, এই না কথাটা খেয়াল করতে হবে। দেখো 18-19 সালে আসছে, এই তোমরা না কথাটা খেয়াল করো না, প্রশ্ন খুবই সহজ হয়, তোমরা না কথাটা খেয়াল না করে দাগিয়ে চলে আসো। তাহলে কাচের ক্ষেত্রে আমরা এই সেপ কখনো ব্যবহার করি না, কারণ এটা অতিরিক্ত তাপ উৎপন্ন করে এবং কাচকে ক্ষয় করে দিতে পারে। ফলে এইটা আমরা কি কাজে ব্যবহার করি জানো? কাচের নকশা তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে কাচের নকশা তৈরিতে কোনটা ব্যবহার করা হয় বাবারা? HF ব্যবহার করা হয়। কাচের নকশা তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? HF ব্যবহার করা হয়। এই কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এইটা আমরা পারলাম। খুবই সুন্দর একটা প্রশ্ন। ব্রোমিন দ্বারা চামড়া পুড়ে গেলে ক্ষতস্থানে প্রথমে কি লাগাইতে হবে বলো? আমরা একটু আগে পড়ে এসেছি, যদি কোনো কিছুতে চামড়া পুড়ে যায়, সে যাই দিয়ে পড়ুক না কেন, তোমার ফার্স্ট স্টেপ কি জানো? তোমার একটু ডাক্তারি শেখায়, আসো তোমরা সবাই ডাক্তার, কেমিস্ট্রিতে যখন যাবা এইগুলো শিখতে হবে। 1 নম্বর স্টেপ, ফার্স্টে পানি ঢালবা, প্রচুর পানি দিতে হবে, প্রচুর প্রচুর পানি দিতে হবে। কারণ কি? কারণ এরা তাপ উৎপন্ন করতো না, এদেরকে লঘু করতে হবে, লঘু। এদেরকে কি করতে হবে? লঘু করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, প্রচুর পানি দেওয়ার পরে এরপর তুমি দেখো ব্রোমিনটা আসলে কি ছিল। এটা একটা ইয়া ছিল। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা পুড়ে গেলে যেটা লাগাইতে হয়, তাকে নিউট্রালাইজ করার জন্য নিশ্চয়ই অ্যালকোহল টাইপের জিনিস দিতে হবে যেন ব্রোমিনটা ইয়া হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। সেটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারল। সো 2 নম্বর কথা, স্টেপ যেটা, যদি অ্যাসিড পড়ে, মনে করো অ্যাসিড তোমার গায়ের উপর পড়ছে, তাহলে এটার রিপ্লেসমেন্টে তোমাকে অবশ্যই বেস দিতে হবে, বেস। আর যদি বেস পড়ে তোমার হাতে, তাহলে তোমার রিপ্লেসমেন্টে অবশ্যই অ্যাসিড দিতে হবে। যেমন ক্ষার পড়লে কি দিব? বোরিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড যেটা। আর যদি কোনো জায়গায় অ্যাসিড পড়ে, HCl পড়লো, তখন কি দিবা? সোডিয়াম বাইকার্বনেট, ক্ষার দিবা। ক্ষার হিসেবে আমরা কি ইউজ করি? সোডিয়াম অ্যাকচুয়ালি কার্বনেট বা বাইকার্বনেট ইউজ করি। প্রভাতকালে মুরগি নাচে ডালে, সোডিয়াম বাইকার্বনেট। কার রিপ্লেসমেন্টে? তোমার হাতে মনে করো অ্যাসিড পড়ছে, অ্যাসিডে পুড়ে গেছে। ওকে, আচ্ছা। আর বোরিক অ্যাসিড H3BO3, এই বোরিক অ্যাসিড দেখো নামই অ্যাসিড, তাহলে তোমার হাতে কি পড়তে হবে? ক্ষার পড়তে হবে। যদি বেস পড়ে, বেস দিয়ে পুড়ে গেছে। ওকে, মেন কথা আগে পানি ঢালতে হবে, তারপরে অ্যাসিডের রিপ্লেসমেন্টে বেস, বেসের রিপ্লেসমেন্টে অ্যাসিড দিতে হবে। কথা বোঝা গেছে? আরে সেরা। তাহলে এই জিনিসটা আমরা পারলাম। এরপর আসো, এই যে পায়ের চামড়ার উপর ক্ষার পড়ছে, তাহলে কি দিব? বোরিক অ্যাসিড দিব। দেখছো, মানে পড়তে হয় এইভাবে। আমি তোমাকে পড়ার টেকনিকটা শেখাচ্ছি, তুমি কিভাবে পড়বা। এটা শুধু কেমিস্ট্রি না, এটা তুমি ফিজিক্স পড়তে যাও, তুমি ম্যাথ পড়তে যাও, তুমি বায়োলজি পড়তে যাও, তোমাকে কোরিলেট করে পড়া শিখতে হবে। কোরিলেট করে পড়লে কি হবে বলো তো? তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা সম্পর্কে তোমার আর কি কি আইডিয়া নেওয়া যায়, তোমার জন্য কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা আসলে না পড়েই পরীক্ষার হলে যাওয়া যাবে না। এখন তুই তো অলস, তুই তো এই কাজ করবি না, এই কারণে আমি স্লাইডের সামনে ওই টপিক গুলা এনে লিখে দিছি, যেন ওই টপিক গুলো আগে তুই পড়ে যাস। বোঝা গেছে? ওকে, গুড। এরপরে চলে আসো, নিচের কোন গ্লাভসে প্রোটিন বেশি থাকে? একটু আগে বলছিলাম প্রোটিন কোন গ্লাভসে বেশি থাকে বলো? ল্যাটেক্স গ্লাভসে, ল্যাটেক্স, ল্যাটেক্স গ্লাভসে। এই বলে দিছি, দেখ। ওই টিস 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 টিস। এই দেখো, অ্যালার্জি তৈরি হয় ল্যাটেক্স গ্লাভস, নিচে প্রোটিন দিচ্ছে, অর্থাৎ প্রোটিন কোনটাতে বেশি থাকে? ল্যাটেক্স গ্লাভস, কারণ রাবার এবং প্রোটিন দিয়ে ল্যাটেক্স গ্লাভস তৈরি, তাই না? দেখছো, একটা এমসিকিউ তে একটু 10-15 মিনিট টাইম দিছি, বাকি এমসিকিউ টান দিব, শেষ হয়ে যাবে। সো এইভাবে পড়তে হবে। এই গুচ্ছে কিন্তু প্রচুর কম্পিটিশন হবে, সো বি কেয়ারফুল, আগে থেকে বলে দিচ্ছি, প্রচুর কম্পিটিশন হবে। হুম, ওকে। তাহলে এটা ল্যাটেক্স গ্লাভস, আমরা এটা পারলাম। এই গ্লাভস কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, গ্লাভস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবে। যদি তোমার হচ্ছে ইয়া থেকে প্রশ্ন হয়, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে প্রশ্ন হয়, গ্লাভস থেকে প্রশ্ন দিবে, বলে দিলাম। পরে আসো, রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য সর্বোত্তম পরিষ্কারক কোনটা? সর্বোত্তমের কথা বলে দিছে, সবার শুরুতেই বলে দিছি, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কই সে ক্রোমিক অ্যাসিড? এই যে, এটার আরেকটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে ক্লিনজিং মিক্সচার। কোন মিক্সচার? ক্লিনজিং মিক্সচার। আর কি জানতে হবে এখান থেকে? এর সংকেত জানতে হবে। এটা সংকেত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস গাঢ়, গাঢ় এইখানে, গাঢ় এইখানে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আর কি জানতে হবে? এটা একটা তীব্র জারক, অর্থাৎ সে জারণ ঘটায়, তীব্র
জারক। এই যে মাত্র 3 থেকে 4টা কথা বলছি, এই 4-5টা কথা জানলেই কাজ শেষ। বোঝা গেছে? ওকে, গুড। পরের প্রশ্নে আসো। ল্যাবরেটরিতে ব্যবহৃত কাচের তৈরি যন্ত্রপাতি নিরাপদে পরিষ্কার করতে নিচের কোনটি বেশি ব্যবহৃত হয়? কত জায়গায় আসছে একটু চিন্তা করে দেখ। অভিন্ন বোর্ড 19-এ আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, ইভেন তোদের ভার্সিটির এক্সামেও আসছে। তাহলে বোর্ড প্রশ্ন কিন্তু সলভ করা নেসেসারি। বোর্ড প্রশ্ন সলভ করা নেসেসারি। বোঝা গেছে? তাহলে আসলে কি পড়বো? ফার্স্ট অফ অল তুমি স্লাইড পড়বা, সেকেন্ড তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, থার্ড তুমি ঢাবি এবং ওই যে সিকিউরিটির কোশ্চেন ব্যাংক সলভ করবা, ফোর্থ বোর্ড প্রশ্ন অনুশীলনী প্রশ্ন সলভ করবা। শুধু প্রশ্ন সলভ করবা। এখন তোমার পড়ার কিছু নেই যে বইটা একটু দেখি, এই বই দেখি, ওটা দেখি। তোমার আসলে বই পড়ার টাইম নাই। ঠিক আছে? তুমি কোশ্চেন সলভ করবা, তুমি কমন পাবা। দেখো দেখো দেখো, আমি চোখে আঙুল দিয়ে দেখাইতেছি। কথা বোঝা গেছে? 11D কে কে আনসার করছে দেখি? ফেরদৌসী আক্তার লিজা, এম মিম, ইশরাত জাহান, আদিবা আহমেদ, ইশরাত জাহান, MRI। আরে সেরা। এই আমি যে একটা প্রশ্ন করলাম, MRI তে চৌম্বক ক্ষেত্র কত ব্যবহার করা হয়, এটার আনসার কেউ দিল না। দ্রুত। তাহলে আনসার কি? ডি। এইখানে এখানে গাঢ় কথাটা লেখে নাই, কিন্তু গাঢ় কিন্তু হবে। ঠিক আছে, গাঢ় কথাটা হবে। এই টপিক ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষা আসবে। এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ থেকে পরীক্ষা আসবে, বলে দিলাম। স্টার চাও। সালফিউরিক অ্যাসিডের কোন ধর্মের জন্য ত্বক পুড়ে যায়? একটু আগে বলছিলাম সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? নিরোধক হিসেবে কাজ করে। নাফিসা আক্তার তিশা, এই এ কেমনে দাগায়? 11 তো ডি। ও আচ্ছা, এটার প্রশ্ন। এটার আনসার হচ্ছে নিরোধক। এখন সালফিউরিক অ্যাসিড নিরোধক মানে কি? পানি টেনে নেবে। সালফিউরিক অ্যাসিড নিরোধক মানে কি? পানি টেনে নেবে। এখন চলে আসো, হোয়াট ডু ইউ মিন বাই নিরোধক এবং শুষ্ক কারক? এই পাশে দিলাম নিরোধক, এই পাশে হচ্ছে শুষ্ক কারক বা ডেসিকেটর বা ডেসিকেটিং এজেন্ট। বলো দুইটার মধ্যে পার্থক্য কি? এটা যে বলতে পারবে তাকে কেয়া কসমেটিক্স এর সৌজন্যে একটি পুরস্কার দেওয়া হবে। জিহাদুল ইসলাম, ভেরি গুড। 12 রে। ইশরাত জাহান, রুহি। এই বলো নিরোধক কি আর শুষ্ক কারক কি জিনিস? পারবা? দেখো, দুইটারই কাজ পানি টেনে নেওয়া। দুইটারই কাজ কি? পানি টেনে নেওয়া। এও পানি টানবে, এটাও পানি টানবে। পার্থক্যটা কোথায়? দেন হোয়ার ইজ দ্য ডিফারেন্স? পানি টানবে। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা নিরোধক মানে এ যৌগের ভেতর থেকে নিংড়িয়ে পানি টেনে আনবে। যৌগের ভেতর থেকে নিংড়িয়ে পানি টেনে আনবে। বাট শুষ্ক কারক যৌগের কোনো পরিবর্তন ঘটাবে না, এ পরিবেশ থেকে পানি টানবে। দ্যাট মিনস এটা যৌগ থেকে পানি টানবে আর এটা পরিবেশ থেকে পানি টানবে। এখন ঘটনা হচ্ছে যৌগ থেকে পানি টানা মানে কি? যৌগের ভৌত অবস্থা চেঞ্জ হবে না? হবে না, অবশ্যই হবে। এখানে ভৌত অবস্থা চেঞ্জ হয়ে যাবে, কন্ডিশন বা ফেজ চেঞ্জ হয়ে যায়, ফেজ চেঞ্জ হয়ে যায়। বাট শুষ্ক কারকে ফেজ কখনো চেঞ্জ হয় না। ফেজ ডোন্ট চেঞ্জ, ডোন্ট না ডাজেন্ট হবে। ধুর জ্বালাতন। ডাজেন্ট বানান কি? বাংলায় লিখবো, ডাজেন্ট চেঞ্জ। ওকে। বাতাসের থেকে পানি টানলে শুষ্ক কারক, যৌগ থেকে পানি টানলে নিরোধক। ভেরি গুড। এখন ঘটনাটা আমি তোমার একটু বোঝাই। দেখো, মনে করো এইখানে তোমার আছে কি C2H5OH, এটা একটা অ্যালকোহল। এইখানে তুমি সালফিউরিক অ্যাসিড দিছো, গাঢ় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার একটা নিরোধক। এ যখন এইখান থেকে পানি টেনে নিবে তখন এটার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। তখন এইখানে তৈরি হবে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। পানি টেনে নিছে, এক মোল পানি টেনে নিছে, চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে? এটা নিরোধকের বৈশিষ্ট্য। বাট তোমার কাছে মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, এইটা মনে করো লিকুইড অবস্থায় আছে, তুমি এইখানে ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দিলা, এটা একটা ডেসিকেটিং এজেন্ট। তখন এই সোডিয়াম ক্লোরাইডের আশেপাশে যে পানিটা আছে সেই পানিটা সে টেনে নিবে, পানিটা টেনে নিবে। তখন সোডিয়াম ক্লোরাইড কেলাস আকারে পড়ে থাকবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের কোনো চেঞ্জ হবে না, কিন্তু পানি এখান থেকে সরে যাবে। এটাই শুষ্ক কারক। সো শুষ্ক কারকের উদাহরণ কি? মোস্টলি ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, উত্তম শুষ্ক কারক বলা হয় P2O5 কে। আর আছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, এইগুলা। বাট নিরোধক হচ্ছে P2O5 ও কাজ করে,
অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 হিসেবে কাজ করে, আর গাঢ় সালফিউরিক অ্যাসিড তো আছেই H2SO4 কনসেন্ট্রেটেড, নট লঘু, গাঢ়। বোঝা গেছে? এর মধ্যে উত্তম শুষ্ককারক কোনটা? P2O5। ওকে, গুড। এমআরআই 1.5 থেকে 3 টেসলা গুগল করছি, তুমি গুগল করে সোনার ছেলে ভুল আনসার দিয়েছো। দেখছো, এই যে বলে না যে এআই কি বলে যে মানুষের চাকরি খেয়ে দিবে, তা এই যে হচ্ছে অবস্থা, এআই যে মানুষের চাকরি খাবে এটা তোমার এই আনসার দেখে বোঝা যায়। শয়তান ছেলে পেলে। এই এটা বুঝছো কোনটা শুষ্ককারক কোনটা নির্দক? এটা হচ্ছে 0.5 থেকে 3 টেসলা, নট 1.5, 0.5। ওকে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি দিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আমার এক্স আছে, প্রদত্ত যৌগ এক্স থেকে রক্ষা পাবার জন্য কোনটির ব্যবহার যুক্তিযুক্ত? এক্স কি জিনিস আসবে বাবারা? এক্স আসবে হচ্ছে HCl। সো HCl থেকে রক্ষা পাওয়ার জন্য কোনটা যুক্তিযুক্ত বলো? HCl থেকে রক্ষা পাওয়ার জন্য কোনটা যুক্তিযুক্ত? এটা পারা উচিত। HCl কি? এখানে একটা জিনিস চিন্তা করো যে গ্যাসীয় হচ্ছে না, এটা যদি গ্যাসীয় হয় HCl যখন উঠবে তোমার নাক মুখে চলে যেতে পারে না? এটা বলা হয়েছে যে অ্যাসিড নিয়ে কাজ করার সময় অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে? অ্যাসিড নিয়ে কাজ করার সময় গ্লাভস ইউজ করতে হবে, তাই না? তাহলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। আবার এটা যদি তোমার ধোঁয়া সৃষ্টি করতো তাহলে কিন্তু উৎপন্ন পদার্থ এক্স থেকে রক্ষা পাওয়ার জন্য কোনটি? হ্যাঁ, তাহলে মাস্ক আমরা ইউজ করতাম। বোঝা গেছে? আমাদের অ্যাসিড নিয়ে কাজ করার সময় গ্লাভস ইউজ করতে হবে। এই সি কেন দাগাই? মাস্ক কেন ইউজ করব আমরা? HCl কি গ্যাস? যদি এটা গ্যাসীয় হইতো, এখানে তো অলরেডি বলে দিছে শুষ্ক, যদি গ্যাসীয় হইতো তাহলে আমরা হচ্ছে ইয়া ইউজ করতাম, মাস্ক ইউজ করতাম। কথা বোঝা গেছে? ওই এটা আসলে মাস্ক দেওয়াটা বুদ্ধিমানের কাজ না, তোমাদের বইতে গাইড বইতে মাস্ক আনসার দেওয়া আছে আমি জানি, ঠিক আছে? পরীক্ষায় বলাই আছে যে অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করার সময় আমরা গ্লাভস ইউজ করব। ওকে, এরপরে চলে আসো, MSDS এর ফুল ফর্ম কি? এটা এবার পরীক্ষায় আসবে, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তাহলে এইটা এই পরীক্ষায় আসবে, বলে দিলাম, ঠিক আছে? MSDS এর ফুল মিনিং হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এখন তুই বানান বুঝে নাও কোনটাতে আছে। ম্যাটার সাউন্ডনেস এর জীবনও হবে না, মেটাল সলিড এটাও হবে না, মেথড অফ সলিড, হ্যাঁ, ম্যাটেরিয়াল সেফটি এন্ড ডাটা শিট, আনসার হচ্ছে এ। বোঝা গেছে? এই MSDS টা কি জানো? ল্যাবরেটরিতে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন তুমি ক্লাসরুমে গেলে কি হয়, একজন টিচার যখন আসে তাকে সালাম দিতে হয়, তারপরে হচ্ছে প্রত্যেকের সাথে মিনিমাম রেসপেক্ট বোধ করতে হয়, রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হয়। তারপর তুমি যে ল্যাবরেটরিতে যাও, টেস্ট টিউব কিভাবে ইউজ করবা, কখন অ্যাপ্রন পরতে হয়, কখন গ্লাভস ইউজ করতে হয়, কখন মাস্ক ইউজ করতে হয়, কখন সেফটি গগলস ইউজ করতে হয়, এই জিনিসগুলার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। এই রুলস গুলা এক জায়গায় করা আছে যে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। বোঝা গেছে? ওকে, পরে আসো, সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে H2S এর পরিবর্তে নিচের কোনটি ব্যবহার করা হয়? থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়। এখন এটা শুধু সেমি মাইক্রো না, এখন এটা শুধু সেমি মাইক্রো না, আমরা অন্যান্য কোথায় কি ব্যবহার করতে পারি এটা একটু জানা দরকার। এটা উত্তর হচ্ছে এইটা, থায়োঅ্যাসিটামাইড, এটা সংকেতই এইটা। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এখন আসো, আরো বিকল্প উপাদান কিছু আছে না? বিকল্প উপাদান আছে, যেমন তোমার কাছে যদি CCl4 থাকে বা ক্লোরোফর্ম থাকে CaCl3, এই ক্লোরোফর্মের বিকল্প হিসেবে আমরা একটু লিখি এখানে, বিকল্প 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 হিসেবে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে হেক্সেন। কোন জেন? হেক্সেন। এখানে যদি তোমার বেনজিন আর জাইলিন থাকে, বেনজিন জাইলিন মানে টলুইন আর কি, এদের এগেইনস্টে কি ইউজ করব? টলুইন ইউজ করতে পারি, বা বেনজিনের বিকল্প হিসেবে জাইলিন ইউজ করতে পারি। এখন যেটাই থাকুক, আর যেটা অপশন থাকবে না তুমি সেটা দেখাই দিবা। ওকে, ঠিক আছে। এখন মনে করো যে আর কি আছে, পটাশিয়ামের এগেইনস্টে আমরা ব্যবহার করতে পারি ক্যালসিয়াম। এইগুলো আছে মোস্টলি ইম্পর্টেন্ট, এই দুইটা আর এইটা, এই তিনটা জিনিস পরীক্ষায় রেগুলার বেসিসে আসে।
সো আমাদের এই তিনটা মুখস্থ করতে হয়, বাকি জিনিস পারো আর না পারো এই তিনটা যেন মুখস্থ থাকে। ক্লিয়ার? ওকে, পরেরটাতে আসো। ইউটিউবের কমেন্ট গুলো দেখি। ওকে, গুড, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস জেনে রাখো, সেমি মাইক্রো পদ্ধতিতে টেস্ট টিউব ব্যবহার করা হয় দুই টাইপের, টু টাইপ অফ টেস্ট টিউব আমরা ইউজ করি। ওকে, আর এইখানে যে আয়তন পরিমাপ করা হয়, আয়তন যেটা পরিমাপ করা হয় যে ফিল্টার পেপারে, সেটা 3 ml ইউজ হয়। কত ml? 3 ml। 3 ml, এটা হচ্ছে তোমার সেমি মাইক্রো পদ্ধতির একটা বৈশিষ্ট্য। এই কয়েকটা জিনিস জানতে হবে। চলো পরেরটাতে যাই। গ্যাসের জাজালো গন্ধ আছে। ওকে, গুড। গ্যাসের পচা ডিমের মতো গন্ধ আসতেছে, এতটুকু দেখে বোঝা যায় পচা ডিম থেকে যে গন্ধটা আসে সেটা হচ্ছে H2S এর গন্ধ। মানুষের মল, হাঁস মুরগির মল এবং এই যে পচা ডিম থেকে যে গন্ধটা আসে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ। ঠিক আছে, এই H2S এর গন্ধ, এসব গ্যাসের হাত থেকে রক্ষার জন্য ল্যাবরেটরিতে কি ধরনের সাবধানতা অর্থাৎ MSDS এর রুলস অনুযায়ী আমরা কোনটা ইউজ করতে পারি বলো? আমরা যেটা ইউজ করতে পারি একটু চিন্তা করে বলো তো, যে গন্ধ আসতেছে, তাহলে গন্ধটা কোথায় যায়? চোখে? না, তাহলে গগলস এর কোনো প্রশ্ন আসতেছে না। গন্ধটা কোথায় যায়? কানে? না, তাহলে তো ওই ইয়ারবাডটার কোনো ইউজ আসতেছে না। গন্ধটা কোথায় যায়? নাকে যায়, তাহলে কি ইউজ করব? মাস্ক। মাস্ক কই? এই যে মাস্ক। কথা ক্লিয়ার? শেষ, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার শেষ। সো আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সমাপ্ত ঘোষণা করলাম। তোমরা এই যে জিৎ বিশ্বাস পেজে সব পাবা, জিৎ বিশ্বাস। ঠিক আছে, রেগুলার বেসিসে তোমাদের যেগুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফিউশন হয় সেই টপিকগুলো কিন্তু ছোট ছোট ভিডিও আকারে বানিয়ে দিতেছি, এটা তোমরা দেখলেই পাবা। ঠিক আছে, এখন চলে আসো, আমরা যেটা পড়বো কর্মমুখী রসায়ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখছো কত সহজ একটা চ্যাপ্টার, বলো বুঝছো কিনা? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কিন্তু মানে আমাদের শেষ করে ফেলছি। দেখো প্রত্যেকটা টপিক আমরা আনসার করার চেষ্টা করছি। বলো তোমরা কি বুঝিয়াছো? একটু দেখি। এই চ্যাপ্টার গুলো না তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। সামনে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, মেডিকোলজির অলরেডি সেকেন্ড টাইম ব্যাচে অনেকেই ভর্তি আছে এইখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। কারোর কি কোনো কোশ্চেন আছে? 2 মিনিট টাইম দেবো, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তোমরা কোনো কোশ্চেন বা কোনো বিষয়ে কনফিউশন থাকলে, হ্যাঁ, সবকিছু সম্পর্কে কোশ্চেন করতে পারো, আনসার দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা কর্মমুখী রসায়ন শুরু করব। বলো। আমরা একটু ইউটিউবের কমেন্ট গুলো দেখে আসি। খুবই সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, মেডিকেলের জন্য এত ডিপ পড়া লাগে? মেডিকেলের জন্য বর্তমান যে সিস্টেমটা আসতেছে একটু পড়া লাগবে, কোনো চিন্তা নেই, আমি তো আছি। ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। পেইড ব্যাচে খুব সুন্দরভাবে সবকিছু কভার করে দেওয়া হবে। এক্সাম থাকবে, এক্সট্রা রাইটারের বইয়ের উপরে ক্লাস থাকবে, তারপরে হচ্ছে MCQ সলভ ক্লাস থাকবে, মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে, অর্থাৎ তুমি মেন্টরদের অনেক সাপোর্ট পাবা, যে এটা বুঝতে পারতেছো না, ওইটা বুঝতে পারতেছো না। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আর ভার্সিটির জন্য আরেক ধরনের পড়াশোনা করলাম। কর্মমুখী রসায়নের অর্ধায়ু হার ধ্রুবক, এই ম্যাথ গুলো কঠিন। এই কর্মমুখী রসায়নের অর্ধায়ু কই থেকে আসে? গাধা, এদের আসলে সিলেবাস সম্পর্কেও আইডিয়া নেই, কই যাব। ওটা রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টার বাবা, 4 অধ্যায়, ওইটার উপরে সিঙ্গেলি একটা ক্লাস নিব, একটা মানে এইটা তো দুইটা দুইটা করে চ্যাপ্টার নিচ্ছি, কারণ এইগুলা যতটুকু জানা দরকার ততটুকু বলতেছি। কিন্তু রাসায়নিক পরিবর্তন কিছু কিছু মেজর চ্যাপ্টার আছে, এইগুলা প্রত্যেকটার জন্য একটা করে ক্লাস পাবা, মানে একটা চ্যাপ্টারের উপর টোটাল ক্লাস পাবা। কেমিস্ট্রি সব ক্লাস কি আপনি নিবেন? হ্যাঁ আমি নিব, এবং আমাদের হাফিজ ভাইয়া আছে উনিও ক্লাস নিবেন। ঠিক আছে, মেডিওলজির হাফিজ ভাইয়া।
ভাইয়া গুচ্ছের জন্য গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবো শুধু না, শুধু গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করে গেলে মারা খাবা, এতটুকু আমি গ্যারান্টি তোমাদের দিয়ে দিলাম। কারণ কি আমি তোমারে বলি, শোনো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এইগুলা থাক। ওকে, একটা জিনিস বুঝো, সবার লাস্টে কোন পরীক্ষাটা হইতো? কৃষি পরীক্ষা হইতো। এখন সবার লাস্ট টার্গেট কি? জিএসটি, তাই না? জিএসটি সবার লাস্ট টার্গেট। তাহলে যারা এখনো কোথাও চান্স পাবো নাই, বা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, ঠিক আছে, তারা অলরেডি জিএসটি টার্গেট করে আগাইতেছো। যার কারণে কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে আমরা বর্তমান রুটিনটা একটু মানে কনসাইজ করছি। দেখবা সেকেন্ড টাইম ব্যাচে যেদিন পেইড ব্যাচে ক্লাস হয়, ওই দিন আমরা গুচ্ছের ক্লাস রাখি নাই। মানে গুচ্ছের টার্গেট অনেকেরই আছে, কারণ আমাদের একটা সিট লাগবে। তোমার একটা সিট দরকার, পাবলিকের সিট দরকার, তারপর তুমি মেডিকেল সেকেন্ড টাইম আমাদের সাথে কন্টিনিউ করো, এটা নিয়ে সমস্যা নাই। ঠিক আছে, যারা আমাদের সাথে ভর্তি হয়েছে অলরেডি তো পেইড ব্যাচে অনেক সার্ভিস অলরেডি পেয়ে যাচ্ছ। আর এই জিএসটি তে টার্গেট তাহলে সবাই পরীক্ষা দিবা, যে কোথাও চান্স পায় নাই সে সবাই পরীক্ষা দিবে। দ্যাট মিনস একটা টাফেস্ট কম্পিটিশন হইতে যাচ্ছে জিএসটি তে। এবং জিএসটির প্রশ্ন যদি তুমি খুলে দেখো, কোশ্চেন ব্যাংক একটু খুলে দেখো না, যে ম্যাথ পার্টটা কিন্তু একটু হার্ড লেভেলে যায়। যখন জাস্ট কোশ্চেন করছে, কেতাব স্যারের বই থেকে কোশ্চেন করছে, ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চেন করছে, সিকে রুয়েট থেকে, ঢাবি এই ইউনিটের কোশ্চেন তুলে দিছে, এরকম কোশ্চেন আসছে। আর যখন ইসলামিক ইউনিভার্সিটি আইইউ কোশ্চেন করতেছে, মেডিকেল ওরিয়েন্টেড কোশ্চেন করতেছে, যে কোনটা মুখস্থ বিদ্যা। গতদিনও পরিবেশ রসায়নে অনেক ম্যাথ আছে, কিন্তু পরিবেশ রসায়ন থেকে ম্যাথ থেকে কোনো কোশ্চেন দেয় নাই, তাই না? তার মানে শুধু গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করে গেলে তুমি একটা আইডিয়া পাবা কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। বাট যদি কোশ্চেন কমন পাইতে হয়, তার জন্য তোমাকে ডিইউ এই ইউনিটের কোশ্চেন ব্যাংক আবার সলভ করতে হবে, গুচ্ছের কোশ্চেন ব্যাংক আবার সলভ করতে হবে, আমার স্লাইড আবার পড়তে হবে, আর যেটা করতে হবে ওই যে সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংকটা একটু পড়বা। ঠিক আছে, এরপরে তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা। যে এইচএসসির বোর্ডের এমসিকিউ আছে না, এইটা সলভ করতে। একটু আগে দেখাইলাম তো, চিটাগাং বোর্ডে, কুমিল্লা বোর্ডে যে প্রশ্ন আসছে এমসিকিউ, সেটা কিন্তু গুচ্ছতে তুলে দিছে। সো এই কারণে এই প্রশ্নগুলো সলভ করতে হবে, কারণ তোমার দরকার চান্স। ঠিক আছে, বুঝছো? তাহলে কি কি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এটা কি বুঝছো? এবং কেন টাফেস্ট কম্পিটিশন হইতে যাচ্ছে? এবং গুচ্ছের প্রশ্ন এবার এরকমই হবে, একটু টাফ প্রশ্ন হবে, কারণ এটাই লাস্ট এক্সাম। ঠিক আছে, সবাই ভর্তি ফর্ম তুলবা, টাকায় টাকা, তাই না? আর কোনো কথা? না হলে আমরা শুরু করব। এই বাবা, কেমিস্ট্রি সব ক্লাস আমি নিব, সমস্যা নেই। তোর সব বেসিক কভার করে দিব, এই ক্লাসের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনটা কি আমি কভার করে দিব, এটা তো চিন্তার কোনো কারণ নেই। আরো আমাদের টিচারের কোনো অভাব নাই, সবাই বেস্ট বেস্ট টিচার। ফিজিক্স ক্লাস দেখছো, বায়োলজি ক্লাস দেখছো, কেমিস্ট্রি ক্লাস দেখছো, ম্যাথ ক্লাস দেখছো, ঠিক আছে, ইংলিশ ক্লাস দেখছো, আমরা কিন্তু সব ক্লাসই নিতেছি। আশরাফুল বাবা, এই এখনই যদি ডিপ্রেস লাগে তাইলে কেমনে হবে? তুমি একটু চিন্তা করে দেখো না, যে উপরওয়ালা তোমার পরীক্ষা নিতেছে, তাই না? যে একটা জিনিস চিন্তা করবা, সফলতার মূল্য তখনই বোঝা যায় যখন তুমি ব্যর্থতার দিকে তাকাও। একটা ছেলে বা একটা মেয়ে যখন চান্স পায়, এটা হার্শ রিয়ালিটি, একটু বলি, হার্শ রিয়ালিটি, যে চিন্তা করো, যে যে চান্স পাইছে সে কেন খুশি হয় বলো তো? কারণ সবাই তো চান্স পায় নাই। সবাই কি চান্স পাইছে? পায় নাই। কয়েকজন ব্যর্থ হয়েছে বলে কিন্তু ও কষ্টের ফলটা পাইছে, ও চান্স পাইছে, তাই না? দুনিয়াটা সত্যিই কঠিন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইন্টারমিডিয়েটের কথা চিন্তা করো, আগে যেটা হইতো গড়ে এ প্লাস, তাই না? তার মানে কি, এখন কিন্তু ইন্টারমিডিয়েটের ভ্যালুটা কমে গেছিল। তার আগে চিন্তা করো, যখন 1991 1998 এর দিকে, তখন লেটার মার্ক ছিল 80 মার্ক পাইলেই ওরে বাবা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এরকম রেজাল্ট থাকতো। এ প্লাস সিস্টেম ছিল না, খুব কম মানুষ পাস করতো। পাস করলেই ছেলে ম্যাট্রিক পাস, আরে বাবা। কারণ কি? কারণ বেশিরভাগ মানুষই ব্যর্থ হইতো, এই কারণে পাস মার্কেরই একটা আলাদা ডিমান্ড থাকতো। এখনই যদি ডিপ্রেসড হও, তুমি যখন ভার্সিটিতে চান্স পাবা, দোয়া করি চান্স পাও, চান্স পাওয়ার পরে তো আরো ডিপ্রেশন আসবে, সেগুলো ট্যাকেল করার চেষ্টা করতে হবে না? নিজের বাবা মায়ের দিকে তাকাও, ডিপ্রেশনের আরো সুযোগ আছে। এত সহজে ডিপ্রেশনে পড়লে হবে? সিকিউরিটির কোশ্চেন ব্যাংক নাই, পিডিএফ ম্যানেজ করো, হাতে তো 2 মাস টাইম আছে। নাই মানে কি? এটা কোন ধরনের কথা? মেডিয়ার কেমিস্ট্রি সলভ করলে হবে? শুধু মেডিয়ার কেমিস্ট্রি সলভ করলে হবে না, গুচ্ছের জন্য যা যা বলছো ওইগুলো সলভ করা লাগবে, কারণ এটা টাফেস্ট কম্পিটিশন বাবা। সব কেমিস্ট্রি ভালো আপনার ক্লাসই লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কারণ কোশ্চেন কমন পাবা, এই কারণে আমার ক্লাস ভালো লাগে। ওকে, আমি অত ইয়ার মধ্যে যা পড়াবো তাই পরীক্ষায় পড়বো। এই চল আমরা কর্মমুখী রসায়ন শুরু করি। এইখানে যেই জিনিসটা লাগবে ফার্স্ট অফ অল মেইনলি জানতে হবে কোনগুলা প্রিজারভেটিভ, ঠিক আছে, ঠিক আছে, কোনগুলা প্রিজারভেটিভ, তারপরে হচ্ছে কোনগুলা হচ্ছে তোমার সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, তারপর আফটার সেবলেশনে কি ব্যবহার করা হয়, এই উপাদানগুলো সম্পর্কে জানতে হবে। মোস্টলি ইম্পর্টেন্ট ভিটামিন, ভিটামিন থেকে প্রশ্ন আসবে, সো ভিটামিন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এই যে আমার চেহারা কত সুন্দর, আমি জিৎ ভাই ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি। ওকে গুড, এরপর চলে আসো। এই যে দেখো স্টার দিয়ে দিছি, প্রিজারভেটিভে 3টা স্টার, তার মানে এইটা তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে। বাকি জিনিসগুলা একটু দেখো, না দেখলে না দেখো, কিন্তু যেগুলা 2 স্টার এবং 3 স্টার এই টপিকগুলো দেখে যাস পরীক্ষার আগে, এই টপিকগুলো দেখে যাস, ঠিক আছে। ওকে, এরপর চলো আমরা ভিটামিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভিটামিন 2 ধরনের আছে, একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা তোমার পানিতে দ্রবণীয় ভিটামিন। সবসময় মাথায় রাখবা, যারা পানিতে দ্রবণীয় ভিটামিন তাদেরকে তাপ দিলে দ্রুত নষ্ট হয়ে যায়, যারা পানিতে দ্রবণীয় তাদেরকে তাপ দিলে দ্রুত নষ্ট হয়ে যায়। কেন? কারণ এটা তো চর্বিতে দ্রবণীয়, পানির স্ফুটনাঙ্ক আছে। এই কারণে ওই বলে না ফল মূল কাঁচা খাইতে, কেন বলতো? টমেটোতে আছে মনে করো ভিটামিন সি, এটা তো পানিতে দ্রবণীয়। কারণ টমেটো যখন তুমি সেদ্ধ করো বা তাপ দাও, ফুটাও, তখন ওই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, ভিটামিন সিটা থাকে না টমেটোতে। বোঝা গেছে? এই জিনিসগুলো বুঝতে হবে। এই কারণে কোনটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা বুঝতে হবে। এরপর চলে আসো যেটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ফার্স্ট অফ অল কয়েকটা কথা লিখে দিই, নাহলে তোরা আবার খেয়ে ফেলবি। এইটা তাপে নষ্ট হয়, তাপে কি হয়? নষ্ট হয়ে যায়, তাপে নষ্ট। ওকে, আচ্ছা, ফ্যাট সলিবল ভিটামিন যারা, আদেক এ ডি ই কে, আদেক ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এরা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। এরা আসলে লিভারে পরিপাক হয়, ঠিক আছে, এবং এরা ওই যে বাইল লাগে, পিত্তরস, এদের পরিপাক করার জন্য পিত্ত, কারণ এটা তো চর্বিতে দ্রবণ, আর চর্বিটা পরিপাক করার জন্য অবশ্যই পিত্ত লাগবে, পরিপাক ও শোষণ পড়ছো না, এইটা হচ্ছে ব্যাপার। এরপরে চলে আসো, আমি এইভাবে মনে রাখতাম ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল না, ওয়াটার সলিবল ভিটামিন, ভিটামিন বি, ভিটামিন সি। আর বাকি যারা আছে তারা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। এদের বাণিজ্যিক নামটা লাগবে। বাণিজ্যিক নাম কি? ভিটামিন এ এর বাণিজ্যিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন ডি এর বাণিজ্যিক নাম হচ্ছে ক্যালসিফেরল, আরেকটা নাম আছে কোলে ক্যালসিফেরল। প্রত্যেকটা সম্পর্কে কয়েকটা আইডিয়া দিতেছি, খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এটা তোমার পরবর্তী যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তাদের জন্য লাগবে, যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের জন্য লাগবে, মেডিকেল পরীক্ষা দেবে তাদের জন্য লাগবে, যারা ফার্স্ট টাইমার ওই 27 ব্যাচ 26 ব্যাচ ইন্টারমিডিয়েট তাদের জন্য লাগবে। এই সবাই দেখ, এটা একটা নাম হচ্ছে কোলে ক্যালসিফেরল, কোলে ক্যালসিফেরল বা ক্যালসিফেরল। ওকে, এই ভিটামিন এর একটা নাম হচ্ছে রেটিনল, আর একটা নাম আছে, দুইটা নাম, আর একটা নাম হচ্ছে তোমার বিটা ক্যারোটিন। কোন ক্যারোটিন? বিটা ক্যারোটিন। ওকে, ওকে, ভিটামিন ই এর বাণিজ্যিক নাম হচ্ছে আলফা টকোফেরল, ভিটামিন কে এর বাণিজ্যিক নাম হচ্ছে ফেলোকুইনান, বি1 এর থায়ামিন, বি2 এর রিবোফ্লাভিন, বি6 এর পাইরিডক্সল, বি12 এর ফলিক অ্যাসিড, সি এর অ্যাসকর্বিক অ্যাসিড। এইখানে একটু ভুল আছে। কি ভুল আছে? তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইয়ে এই কথাটা ভুল, ভিটামিন বি12 এর নাম কখনোই ফলিক অ্যাসিড না। এই ফলিক অ্যাসিড নামটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিটামিন বি9 এর, এটা তোমাদের বোর্ড বইয়েও ভুল আছে, ঠিক আছে, একটু কারেকশন করে দাও। আর ভিটামিন বি12 এর যে নামটা, ভিটামিন বি12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন। এখন যদি প্রশ্ন করো যে ভাইয়া সবসময় তো মেন বই দেখে, যদি নাম্বার কেটে দেয়, না, ভার্সিটি টিচাররা অনেক বুদ্ধিমান, তারা কোনটা ভুল কোনটা ঠিক সেটা ওরা জানে, এখানে সঠিকটাই দেখাইতে হবে। কথা ক্লিয়ার? সায়ানোকোবালামিন, এটা ভিটামিন বি12 এর নাম। আর বি9 এর নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরীক্ষায় ভিটামিন সি এইগুলো আসবে না, পরীক্ষা আসবে এইভাবে থায়ামিন, রিবোফ্লাভিন, পিরিডক্সাল। সো তোমাকে এটা বুঝে নিতে হবে। ওকে, এখন আসো ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। একটু চিন্তা করো, ভিটামিন এ, রেটিনল আর বিটা ক্যারোটিন দুইটার কথা বলছি। সো এই রেটিনলটা পাওয়া যায় প্রাণীজ উৎস থেকে, প্রাণী থেকে আমরা যেটা পাই, প্রাণী থেকে যেটা পাই সেটার নাম হচ্ছে রেটিনল। আর বিটা ক্যারোটিন উদ্ভিদ উৎস থেকে পাই, অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা যেই ভিটামিন এটা পাই সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। কথা বোঝা গেছে? সায়ানোকোবালামিন বাবা এস না, সি দিয়ে শুরু, সি দিয়ে শুরু, সায়ানোকোবালামিন বানান, ঠিক আছে। ওকে, এই ভিটামিন ডি এটা অ্যাকচুয়ালি তৈরি করে ইউভি রশ্মি দিয়ে,
কিডনির মাধ্যমে। কিডনি একে সক্রিয় করে। ভিটামিন ডি কে সক্রিয় করে কে? কিডনি। ভিটামিন ডি কে সক্রিয় করে কে? কিডনি। এই কারণে বলে দেখবা বাচ্চা হইলে সূর্যের আলোর নিচে দাঁড়াইতে বলে যেন ভিটামিন ডি তৈরি হয়, কারণ ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হইতে পারে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমাদের জানবে। এই ভিটামিন কে দেখো এটার অভাবে রক্তক্ষরণ হয়। তার মানে রক্ত অধ্যায় যদি তুমি পড়ো, কয়েকটা ক্লটিং ফ্যাক্টর আছে যারা ভিটামিন কে এর উপরে নির্ভর করে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ ভিটামিন কে যদি না থাকে ওই ক্লটিং ফ্যাক্টর গুলো কাজ করবে না, তখন তোমার রক্ত জমাট বাঁধবে না। তাহলে সেইগুলা কি কি? সেকেন্ড টাইম মেডি প্রিপারেশন নিব কিনা? ফার্স্ট টাইমেই একটা বড় সুযোগ ছিল, কিন্তু 5 মার্কের ডিফারেন্সে হয় নাই। এখন সেকেন্ড টাইম নেওয়াটা ঠিক হবে কিনা? দেখো, এই ঠিক হবে না ভুল হবে এইটা একটা ব্যাপার। বিগত বছরে 5 মার্ক কেটে রাজশাহী মেডিকেলে চান্স পাইছে। ঠিক আছে, সো তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, কিন্তু ডেডিকেশন দিতে হবে, যে প্রচুর প্রেশার নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে, কারণ তোমার যদি 5 মার্ক কাটে, ও সেকেন্ড টাইম হিসেবে আরো 3 মার্ক কাটবে। তো সেই হিসেবে একটু চিন্তা ভাবনা করে প্রিপারেশন নিতে হবে। বাট আগে গুচ্ছতে একটা সিট ম্যানেজ করো। যারা সেকেন্ড টাইম নিবা তোমরা আমাদের সাথেই কন্টিনিউ করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু পাবলিকে যেন একটা সিট ম্যানেজ করো, অথবা ন্যাশনালে তোমরা একটা কোথাও ভর্তি হয়ে থাকো। সেটা সাবজেক্ট ভালো খারাপ হোক এটা দেখার দরকার নেই, ডাজেন্ট ম্যাটার। তুমি একটা সিট কনফার্ম করে রাখো। তারপরে অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা মেডিলজি পেজেই নক দিলে ভর্তি হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কোন কোন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কারা কারা? মনে রাখবা 2, 7, 9, 10। 2 নম্বর ক্লটিং ফ্যাক্টর, 7 নম্বর ক্লটিং ফ্যাক্টর, 9 নম্বর ক্লটিং ফ্যাক্টর, 10 নম্বর ক্লটিং ফ্যাক্টর। এই 4টা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এই 4টা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? তাহলে আমরা এই ভিটামিন সম্পর্কে জেনে গেলাম। এরপরে চলে আসো দুধ। দুধ সম্পর্কে জানাই লাগবে, দুধ থেকে প্রশ্ন না আসলে তোমার নাম পাল্টাই দিবা। দুধ থেকে জানাই লাগবে, দুধ সব জানতে হবে। দেখো তো, দুধের আপেক্ষিক গুরুত্ব ল্যাক্টোমিটারে মাপা হয়, এটা আমরা একটা তথ্য জানলাম। দুধের পিএইচ 6.6 থেকে 6.9 থাকে, এটা জানতে হবে। দুধ মেমারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় সাদা বর্ণের তরল পদার্থ, আপেক্ষিক গুরুত্ব এত, এগুলা ইম্পর্টেন্ট না। দুধের প্রধান উপাদান হচ্ছে পানি, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুধের প্রধান উপাদান হচ্ছে ল্যাকটোজ, একটি অমীয় আমিষ। এটা ভুল কথা, এটা বাদ। দুধের প্রধান উপাদান হচ্ছে শর্করা, এটা ল্যাকটোজ, এবং এইটার কারণে দুধ মিষ্টি হয়। কি হয়? আমরা যদি বলি দুধের মিষ্টতা বাড়ায় কে, উত্তর কি হবে? ল্যাকটোজ। দুধের মিষ্টতা বাড়ায় কে? ল্যাকটোজ। ভালো করে বুঝো যে দুধ যে মিষ্টি হয়, চিনি দেওয়া লাগে না, সেই দুধের মিষ্টতা কে বাড়ায়? ল্যাকটোজ। ল্যাকটোজ বিশ্লেষিত হয় গ্যালাক্টোজ এবং গ্লুকোজ তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি ল্যাকটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তুমি যদি কোষ রসায়ন পড়ো, এই দেখো দাম করে বোটানিতে জাম্প করে গেলাম। ল্যাকটোজ কোথায় পড়ছো? কোষ রসায়ন, বোটানি। এটা একটা ডাইস্যাকারাইড। কারণ কি? একে আদ্র বিশ্লেষিত করলে তুমি কি পাবা? গ্যালাক্টোজ পাবা আর গ্লুকোজ পাবা, ডাইস্যাকারাইড। ওকে, ঠিক আছে। দুধে 2টা প্রোটিন আছে, একটা ক্যাসিন আছে আর একটা ল্যাকটালবুমিন আছে। এই কথাটা অ্যাকচুয়ালি ভুল, এই কথাটা একটা ভুল কথা। আমরা একটু দেখার চেষ্টা করব। দুধের প্রধান প্রোটিন কোনটা? ক্যাসিন। দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। এই ক্যাসিনটা হচ্ছে একটা ফসফোপ্রোটিন। ক্যাসিনটা কোন প্রোটিন বাবারা? ফসফোপ্রোটিন। এই ফসফোপ্রোটিন আবার কি জিনিস? প্রোটিনকে 3টা ভাগে ভাগ করি, একটা সরল প্রোটিন, একটা যুগ্ম প্রোটিন বা কনজুগেট প্রোটিন, আর একটা ডেরিভেটিভ অর্থাৎ উদ্ভূত প্রোটিন। এই ফসফোপ্রোটিন এক ধরনের যুগ্ম প্রোটিন। এই ফসফোপ্রোটিন এক ধরনের কি প্রোটিন? যুগ্ম প্রোটিন। তাহলে যুগ্ম প্রোটিনের একটা টাইপ হচ্ছে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিনের উদাহরণ হচ্ছে দুধের ক্যাসিন, আর দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। বোঝা গেছে? এখন দুধের প্রোটিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আসো, এখানে ভুল কথা লিখছে, আমরা একটু দেখার চেষ্টা করি। ভুল কথা না, কারণ বইতে ওই লাইনটা আছে বলে বইয়ের লাইনই তুলে দিছি, এইটা হচ্ছে কথা। দুধের মেন প্রোটিন হচ্ছে অ্যাকচুয়ালি 2 ধরনের। 2 ধরনের বলতে না, 3 ধরনের, তোমাদের হাজারি নাকসার অনুযায়ী। একটা হচ্ছে ক্যাসিন, এটা তো ফসফোপ্রোটিন, একটু আগে বলছি। একটা হচ্ছে ল্যাকটালবুমিন, ল্যাকটালবুমিন। আরেকটা আছে প্রভাত কালে মুরগি নাচে ডালে, ল্যাক্টোগ্লোবিউলিন, ল্যাক্টোগ্লোবিউলিন। বুঝো না এই জিনিসটা কি আসলে, তাই না? বোঝার দরকার নাই। অ্যালবুমিন নাম শুনছো না? দুধকে আমরা কি বলি? ল্যাক্টো। ওই যে দুধের যে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস, দুধের শর্করা ল্যাকটোজ, মানে দুধ মানেই হচ্ছে ল্যাক্টো।
ল্যাক্টের মধ্যে অর্থাৎ দুধের মধ্যে যে অ্যালবুমিনটা থাকে তাকে বলে ল্যাক্টালবুমিন। দুধের মধ্যে যে গ্লোবিউলার প্রোটিন থাকে, গ্লোবিউলার প্রোটিন, সেটা হচ্ছে ল্যাক্টোগ্লোবিউলিন। গ্লোবিউলার মানে গোলাকার প্রোটিন আর কি। এই যে ল্যাক্টোগ্লোবিউলিন আর ল্যাক্টালবুমিন এই দুইটারে একসাথে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হোয়ে প্রোটিন। কোন প্রোটিন বাবারা? হোয়ে প্রোটিন। সো এক হিসেবে এই কথাটা কিন্তু ঠিক আছে, দুধে প্রোটিন দুই ধরনের, একটা ক্যাসিন, একটা হোয়ে প্রোটিন। ক্লিয়ার? কিন্তু তোমাদের হাজিরাক স্যারে বলছে দুধের তিন ধরনের প্রোটিন থাকে, ক্যাসিন, ল্যাক্টোগ্লোবিউলিন, ল্যাক্টোঅ্যালবুমিন। ল্যাক্টোগ্লোবিউলিন, ল্যাক্টোঅ্যালবুমিনকে একসাথে আমরা বলি হোয়ে প্রোটিন। এই ক্যাসিন আবার চার প্রকার আছে, একটা আছে হচ্ছে আলফা, আলফা 1, তারপর হচ্ছে আলফা 2, একটা হচ্ছে কাপ্পা, আর একটা হচ্ছে ডেল্টা। এই চার ধরনের ক্যাসিন প্রোটিন আছে। বোঝা গেছে? এই ক্যাসিনকে কে পরিপাক করে বলতো? ক্যাসিনকে যে পরিপাক করে তার নাম হচ্ছে রেনিন। রেনিন পরিপাক করে। তাহলে রেনিন এনজাইম ক্যাসিনকে পরিপাক করে। ক্যাসিনকে পরিপাক করে কিসে পরিণত করে? প্যারাক্যাসিনে পরিপাক করে। কথা কি বোঝা গেছে? প্যারাক্যাসিন বানাই। ওকে, আমরা এটা বুঝলাম। তাহলে আমাদের দুধের প্রোটিন সম্পর্কে আইডিয়া হইল। এখন আসো আমরা আরেকটু দেখি কি বলতেছে। ক্যাসিন একটি ফসফোপ্রোটিন, অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করছি। দুধের প্রধান খনিজ পদার্থ কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড। পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এটা জানতে হবে। দুধের প্রধান ভিটামিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। দুধের দুধের কি প্রধান ভিটামিন? এ বি সি ই। দুধের প্রধান ভিটামিন কি? এ বি সি ই। দুধের প্রধান, এই তো ইশরাত জান ভালো কমেন্ট করে, ভেরি গুড। এই দেখো পড়ার সাথে সাথে কমেন্টে সব লিখে ফেলতেছে, তার মানে কি ওর কিন্তু একবার রিক্যাপ হচ্ছে, আবার ও যদি খাতায় নোট করে দুইবার রিভিশন হয়ে গেল। এরপর আমি যখন এটা পড়ানোর পরে প্রশ্ন সলভ করাবো ও তিনবার রিভিশন হয়ে গেল। এরপরে জাস্ট বাসায় যে বই উল্টে হয়ে যাবে, বই উল্টায় কোশ্চেন সলভ করবে, হয়ে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা, আইজিএ অ্যান্টিবডি, আচ্ছা এটা শর্ট ভিডিও আমি দিয়ে দিব, অ্যান্টিবডির ভিডিও, তাই তো? আইজিএ, আইজিএম, এমআরআই। ওকে গুড, এটা নোট করে রাখলাম। এটা তুমি ওই জিৎ বিশ্বাস পেজে পেয়ে যাবা, সমস্যা নেই, আমি দিয়ে দিব। চিন্তার কোনো কারণ নাই, বস আছে তো, আমি আছি। আমি যতক্ষণ আছি তোমাদের কোনো চিন্তার কারণ নাই। সর্বাধিক শক্তি থাকে কোথায়? মহিষের দুধে থাকে। এই যে কার দুধে কি বেশি, এটা একটু জানতে হবে। চলো 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 একটু জেনে আসি। চলো চলো চলো, একটা জিনিস মাথায় রাখবা, শিপ মানে কি? ভেড়া। শিপ মানে ভেড়া। এই যে পি, পি, পি ফর প্রোটিন, পি ফর প্রোটিন। তাহলে দুধে কি বেশি? প্রোটিন বেশি, শেষ। মানুষ, মানুষের দুধে কি বেশি? ল্যাকটোজ বেশি, অর্থাৎ শর্করা বেশি। মহিষ, মহিষের দুধে কি বেশি? ও, গরুর দুধেও ল্যাকটোজ বেশি থাকে, গরু, ঠিক আছে, গরুর দুধেও কিন্তু ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে। মহিষের দুধে কি বেশি? স্নেহ বা লিপিডের পরিমাণ বেশি। যদি লিপিডের পরিমাণ বেশি থাকে, একটু কমন সেন্স খাটাই বলো, কোনটা থেকে আমরা বেশি কিলো ক্যালোরি পাই? প্রোটিন থেকে পাই 4 কিলো ক্যালোরি, শর্করা থেকে পাই 4 কিলো ক্যালোরি, লিপিড থেকে কই পাই? 9 কিলো। কত কিলো ক্যালোরি পাই? 9 কিলো ক্যালোরি পাই। ওকে, তাহলে কি হয় আমাদের লিপিড থেকে? তাহলে এখান থেকে আমাদের ক্যালোরিও বেশি পাওয়া যায়, যেহেতু লিপিড পাই মহিষের দুধে, তাহলে এখান থেকে ক্যালোরিও বেশি পাই। মনে থাকবে মহিষের স আছে, স থেকে স্নেহ, স্নেহ মানে লিপিড। মনে থাকবে কার দুধে কি বেশি। ওকে গুড, তাহলে আমরা এইগুলো সম্পর্কে জানলাম। এরপরে চলে আসো, মাস্ট টু নো, এগুলো জানাই লাগবে, এগুলো জানাই লাগবে। এটা না জেনে কখনোই পরীক্ষার হলে যাওয়া যাবে না। কেন দেখি? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? প্রোপাইল গ্যালেট। আরো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমরা একটু পরেই জানবো। ভেরি গুড জিয়াদুল ইসলাম, পিগমেন্ট হলো কার্মিন, এটা আমরা জানলাম। নিচের কোনটি ভিটামিন এ নষ্ট করে? কপার এবং আয়রন, এই দুইটা ভিটামিন এ কে, ভিটামিন এ মানে হচ্ছে এখানে একটু ইয়া দিয়ে দিই, হ্যাঁ, এর মানে বোঝাইতেছে ভিটামিন এ যেটা আছে রেটিনল বা বিটা ক্যারোটিন, এদেরকে নষ্ট করে ফেলে কপার এবং ফেরাস বা আয়রন। HbA1c এটা একটা এনজাইম, এইগুলা আমরা জানলাম।
গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? 70। আমরা এগুলা জানলাম, ঠিক আছে, আমরা মুখস্থ করে ফেলেছি, এগুলো আমরা মুখস্থ করে ফেলেছি। গুড 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 গুড, ভেরি গুড। প্রশ্ন চলে আসো, দেখো 23-24 আসছে, কত চমৎকার একটা প্রশ্ন, মুখস্থ বিদ্যার প্রশ্ন, তোমাদের বিগত বছরের প্রশ্ন, গরম গরম প্রশ্ন। প্রাকৃতিক খাদ্য সংগ্রহ হিসেবে কোনটা ইউজ হয়? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কে কে আছে? সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। খাবার লবণ, এর মানে যে সোডিয়াম ক্লোরাইড, এটা তো তুমি বুঝছো। এরপরে আসো, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে সরিষার তেল আছে, সরিষার তেল। এরপরে আসো, কি আছে? হলুদ আছে, হলুদ। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই হলুদ হচ্ছে তোমার প্রাকৃতিক, এটাই একমাত্র শয়তান যে হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? হলুদ। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? হলুদ। ঠিক আছে, বুঝছো? ওকে, গুড। তাহলে এটা আমরা জেনে গেলাম, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভস। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটা? দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট একটু আগে পড়াইছি, প্রোপাইল গ্যালেট ব্যবহার হয়। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে জানতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? যারা অক্সিজেনকে শোষণ করে, অর্থাৎ জারণ প্রতিরোধ করতে পারে। কি প্রতিরোধ করবে? অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে জারণকে বাধা দেওয়া। কাকে বাধা দেওয়া? জারণকে প্রতিরোধ করা। অর্থাৎ প্রতিরোধ কেমনে করবে? মুক্তমূলক শোষণ করে করতে পারে, অথবা অথবা অক্সিজেনকে বাধা দিতে পারে। কিভাবে হইতে পারে? আমরা একটু অ্যান্টিঅক্সিডেন্ট দেখি। অ্যান্টিঅক্সিডেন্ট হইতে পারে, ফার্স্ট অফ অল, অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে তো জারণ, জারণকে বাধা দিতেছে। সো অ্যান্টিঅক্সিডেন্ট হইতে পারে তোমার যতগুলা বি দিয়ে নাম আছে, BHA, BHT, ঠিক আছে, TBHQ, নাম কি আমরা একটু পড়ার চেষ্টা করি, ফুল ফর্ম আসবে, ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসবে, সো মুখস্থ। আসো, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, BHA, সবাই লিখে গেল তো, BHA, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। BHT, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। TBHQ, টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনোন। ক্লিয়ার? এই যে জিনিসগুলো ফুল ফর্ম কিন্তু লাগবে, না হলে তুমি মারা খেয়ে গাছে উঠে যাবা। এতটুকু বলে দিলাম। আচ্ছা, এটা গেল। এরপরে কেউ কেউ আছে, এই যে প্রোপাইল গ্যালেট একটা আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা তো আমরা বুঝে গেলাম। আর কি কি আছে? ভিটামিন আছে। ভিটামিনের মধ্যে একটু কাহিনী আছে, মনে রাখবা, ভিটামিন A, C, E, এরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন A, C, E, এরা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এর মধ্যে আবার ঝামেলা আছে। ভিটামিন এ তো দুই রকম, প্রাণী থেকে যেটা পাই সেটা রেটিনল, উদ্ভিদ থেকে যেটা পাই বিটা ক্যারোটিন। এই দুইটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না, অ্যান্টিঅক্সিডেন্ট একজন, কে বলতো? বিটা ক্যারোটিন। সো পরীক্ষায় ভিটামিন এ দিবে না, পরীক্ষায় অপশন দিবে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? রেটিনল, বিটা ক্যারোটিন, আলফা টোকোফেরল, নাকি হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। আলফা টোকোফেরল মানে ভিটামিন ই, অ্যাসকর্বিক অ্যাসিড মানে সি, আর রেটিনল আর বিটা ক্যারোটিন দুইটাই তো এ। আনসার কি হবে? রেটিনল। এটা বিটা ক্যারোটিন ইয়া না, কি বলে, অ্যান্টিঅক্সিডেন্ট না। তাহলে এ কি? বিটা ক্যারোটিন যেটা, সেটাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা যেন মাথায় থাকে। ভিটামিন এর মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট বাবারা? বিটা ক্যারোটিন। আরেকটা আছে অধাতু সেলেনিয়াম। অধাতু, অধাতু কোন নিয়াম? সেলেনিয়াম। অধাতু সেলেনিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 34। এটা পারমাণবিক সংখ্যা কত? 34। এই কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, পরীক্ষা আসতে পারে কোন অ্যান্টিঅক্সিডেন্টের পারমাণবিক সংখ্যা 34? উত্তর সেলেনিয়াম। বা সেলেনিয়াম কি ধাতু না অধাতু? অধাতু। ক্লিয়ার? বোঝা গেছে? প্রচুর ইম্পর্টেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট থেকে প্রশ্ন আসেই। অ্যান্টিঅক্সিডেন্ট মাস্টলি সব পড়তে হবে, অ্যান্টিঅক্সিডেন্টের ইহ জীবনে যা আছে সব পড়বা। ক্লিয়ার? এদের ফুল ফর্মও জানতে হবে, শুধু এই BHT এইগুলা লিখলে হবে না। লিজা, জিনারুল জাকি, ইশরাত জাহান, জিয়াদুল ইসলাম, এগুলা কিন্তু শুধু ইয়া লিখলে হবে না। ওকে, এরপরে চলে আসো, পিগমেন্ট কি? একটু আগে পড়াইছি, কার্মিন। পিগমেন্ট মানে যেগুলো রঞ্জক পদার্থ, লাইক ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট এটা এক ধরনের পিগমেন্ট হইতে পারে। সো যারা রঞ্জক পদার্থ তারা হচ্ছে পিগমেন্ট। নিচের কোনটি ভিটামিন এ নষ্ট করে? ভিটামিন এ নষ্ট করে কোনটা? কপার আর ফেরাস। কপার আর কি? ফেরাস। অলরেডি আমরা পড়ে ফেলছি। দেখছো কত সুন্দর, জাস্টে আসছে 16, 17, 18 সালে, তাই না? কত সুন্দর একটা প্রশ্ন। তাহলে কেন ওই চারটা পড়তে হবে এটা বুঝতে পারছো? মাস্ট টু নো কোনগুলা এবার বুঝছো? ওকে, চলো। HbA1c, এইটার নাম হচ্ছে গ্লাইকেলেটেড হিমোগ্লোবিন। এটার ফুল নাম কি? আচ্ছা, এটা একটা এনজাইম, এটা তো আমরা বুঝছি, এটা অলরেডি তোমার পড়ে আসছি। এটার নাম হচ্ছে গ্লাইকেলেটেড বা গ্লাইকোলেটেডও বলে অনেকে, হিমোগ্লোবিন। এটা মানে কি জানো? এটা জীবনে কি কেউ দেখছো? এই HbA1c
কোথাও কি দেখছো? বলো তো কোথাও কি দেখছো কিনা? এটা কোথাও চোখে বাজছে ইহ জীবনে, শুধু এই কোশ্চেন ব্যাংক ছাড়া? মানে ওই যে বলে না, যেমন টিচার তেমন তার স্টুডেন্ট। আমি তো একরকম ইংলিশ বলি, স্পেলিং পারি না। এই একজন এখানে এনজাইম লিখছে, ANJIM, এনজাইম বানান এ দিয়ে শুরু করছে। মানে আমি তো এক পারি না ইংলিশ, আমার স্টুডেন্ট গুলাও হয়েছে আর এক গাধা। তোরা বাপ ইংলিশ দাগাস না, তোদের ইংলিশ ক্লাস আরো দরকার হয় 2-3টা বাড়াই দেবো। হ্যাঁ, জিএসটি তে ইংলিশ ক্লাস আরো 2-3টা দেখা গেল রুটিনে অ্যাড করে দেবো, কিন্তু তোরা ইংলিশ দাগাইতে যাস না। সর্বনাশ, তোরা ম্যাথ দাগাস, একটু হইলেও পারবি তোরা। ওকে, এইটা তুমি যখন ডাক্তারি ইয়াতে যাবা দেখবা এই টেস্টটা দেয়, দেখবা এই টেস্টটা দেয়। কোথায় দেয় বলতো? ইনসুলিন টেস্ট আছে না ডায়াবেটিস এর জন্য। তো ডায়াবেটিস এর জন্য দেখা গেল তোমার, এখন তুমি ভাত খেয়ে গেছো, ভাত খাওয়ার পরে বা কোনো কিছু খাওয়া দাওয়া করে গেছো, তখন তোমার ডায়াবেটিস পরিমাপ করলে কিন্তু বেড়ে যাবে, ইনসুলিন টেস্ট করলে এইসব হাবি যাবে। সো ডায়াবেটিস টেস্ট করলাম, HbA1c টেস্ট দেয়। এই টেস্টের মাধ্যমে গ্লাইকোলাইটেড হিমোগ্লোবিন, অর্থাৎ তোমার বিগত বিগত 3 মাসে তুমি যা খাওয়া দাওয়া করছো, বিগত 3 মাসে তোমার ডায়াবেটিস আপ ডাউন করছে কিনা, এইটা বোঝা যায় এই HbA1c দিয়ে। ঠিক আছে, HbA1c দিয়ে আমাদের এই টেস্টটা বোঝা যায়। বিশেষ করে যারা প্রেগনেন্ট উইমেন, অর্থাৎ আমাদের মারা যারা হচ্ছে গর্ভবতী থাকে, এই গর্ভবতীদের বিশেষ করে আমরা এই টেস্টটা দিই, তাহলে বোঝা যায় যে বিগত 3 মাসের মধ্যে তার আসলে ডায়াবেটিস ধরা পড়ছে কি পড়ে নাই। আর এমনি ডায়াবেটিস চেক আপ তো যে কোনো টাইমে যে কোনো টাইম করা যায়, ওইটা না যে তোমার আপ ডাউন করতে করতে গড় একটা মান পাওয়া যায়। এইটা হচ্ছে তোমার সেই এনজাইম HbA1c। এটা পার্সেন্ট আকারে বের হয়, 1%, 2%। যদি কারোর রিপোর্ট থাকে দেখবা এই টেস্টটা দিছে ডায়াবেটিসের জন্য। ঠিক আছে, ওকে, এটা একটা এনজাইম আমরা বুঝে গেলাম। এটার ফুল ফর্মটা জানতে হবে, গ্লাইকোলেটেড হিমোগ্লোবিন। এরপরে চলে আসো, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নয়? এটা এবারও পরীক্ষা আসবে, এটা হুবহু প্রশ্ন আবার আসবে, আবার আসবে বলে দিলাম, একদম সেম টু সেম প্রশ্ন আসবে, কোনো কিছু চেঞ্জ হবে না। দেখো জাস্টে আসছে কতবার, জগন্নাথে আসছে, তারপর হচ্ছে ইয়াতে আসছে, তাই না? তাহলে কি হবে? এটার উদাহরণ হচ্ছে ফরমালিন। ফরমালিন কোন প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা জানলাম। এরপরে চলে আসো, খাদ্য সংরক্ষণে নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণে নিরাপদ খাদ্য সংরক্ষণ হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা কি বুঝছো কেন এতগুলো স্টার দিলাম? বলো। কারণ এটা এবারও পরীক্ষা আসবে, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় এটা আবার পরীক্ষা আসবে। উত্তর কি? সোডিয়াম বেনজয়েট। উত্তর কি? সোডিয়াম বেনজয়েট। দেখো দিতে দিতে, এই দেখ, ডেন্টালে আসছে 19-20-এ, মেডিকেলে আসছে 15-16-তে, তারপর কৃষিতে আসছে 18-19-এ, জাস্টে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, তার মানে এটা জিএসটিতে আবার আসবে, কারণ এটা ওদের পছন্দের প্রশ্ন। তাহলে এই একটা স্লাইড রেডি করতে কত পরিমাণ খাটা লাগছে তুমি কি বুঝছো? কোথায় কোথায় আসছে, কেমনে আসছে, তোমাদের পরীক্ষা আসবে কিনা। তাহলে চিন্তা করো যে একটা স্লাইড বানাইতে কত কষ্ট লাগে, এবং এই স্লাইডের সাথে যে তোমার আরো বেসিক তথ্য দিতেছি, ওই তথ্যগুলো তো মনে রাখতে হবে, তাই না? সেগুলো সহজ করে বোঝানোর আমি টেকনিক দিতেছি। তাহলে তোরা যদি চান্স না পাইস, তাহলে এর চাইতে কষ্টের আর কিছু থাকবে বল? তাই সবাই ওয়াদা কর যে চান্স পেয়ে দেখাবো ইনশাল্লাহ। আমি জিৎ ভাইয়াকে জানাবো যে আমি চান্স পাইছি, মনে থাকবে? ওকে, গুড। নিম্নের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভ? অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলছি, সো ফার্স্ট অফ অল দেখো প্রিজারভেটিভের কথা বলছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, চিন্তা করো কোনটা। এই যে বিএইসে, ফুল ফর্ম কি? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল। এই ইডিটিএ, ইডিটিএ কি জানো? ইডিটিএ সম্পর্কে একটু জানাই দিই, অতিরিক্ত তথ্য, এক্সট্রা ইনফো। ইডিটিএ মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। এইটা হচ্ছে একটা কিলেটিং এজেন্ট। কি এজেন্ট বাবারা? কিলেটিং এজেন্ট। এখানে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করা সম্ভব, 6টা সন্নিবেশ বন্ধন গঠন করা সম্ভব। ওকে, এই ইডিটিএ এটা একটা লিগ্যান্ড, বহুদন্তী, মানে অনেকগুলো দাঁত আছে, বহুদন্তী লিগ্যান্ড। কথা বোঝা গেছে? তাহলে ইডিটিএ সম্পর্কে জেনে গেলাম। এই ইডিটিএ কোথায় আছে? মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আছে।
সুন্দর করে ওইখান থেকে একটু পড়ে ফেলবা। ওর জন্য আলাদা ক্লাস আছে, ওইটাও ক্লাস নিব, সমস্যা নেই। কিন্তু এই যে পড়ার ফাঁকে একটু জানাই দিলাম, ভালো হলো না? একটু হয়ে গেল, ঠিক আছে। এরপরে চলো, গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? একটু আগে মুখস্থ করাইছি, একটু আগে লিখে দিছি, 70 কিলো ক্যালোরি। মজা না? ভেরি গুড, সেরা সেরা। দুধের মিষ্টি স্বাদের কারণ কি? এই যে পড়াইছি, দেখছো স্লাইডে নাই, তারপরেও আমি তোমার এক্সট্রা তথ্য কেন দিছি? এই জিনিসগুলোর জন্য, এই জিনিসগুলোর জন্য। তাহলে মিষ্টি স্বাদ কে বাড়ায়? ল্যাকটোজ, ল্যাকটোজ। বোঝা গেছে? ওকে, পরের প্রশ্ন আসো। দুধের মিষ্টি স্বাদের কারণ কি? এটা অলরেডি বলছি, ল্যাকটোজ। হরমোন তৈরি হয় কি দ্বারা? খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা বলো তো, হরমোন কি দ্বারা তৈরি হয়? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, বলো। এই প্রশ্ন যে পারবে তাকে হচ্ছে ইল্লাম টিকাটি হয়ে যাবে। বলো, হরমোন তৈরি হয় কি দ্বারা? প্রোটিন, ভেরি গুড। এটা কই থেকে আসছে? সেন্ট্রাল ডগমা থেকে আসছে। একটু চিন্তা করো, ফার্স্ট অফ অল তোমার বডিতে একটা ক্রোমোজোম ছিল, এই সেই তোমার ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাকে একটু আমরা যদি জুম ইন করি, একটু যদি এই জায়গাটার কথা চিন্তা করি, এই জায়গাটার কথা যদি চিন্তা করি, তখন এইখানে তুমি একটা জায়গা পাবা এরকম। এটা হচ্ছে তোমার ডিএনএ, বা এইভাবে পেঁচানো আছে ডিএনএ। এই যে ডিএনএ, এটার নাম হচ্ছে ডিএনএ। এইবার কাহিনী শুরু, এইবারই তোমার খেলা শুরু। এই ডিএনএ থেকে তোমার ফার্স্ট অফ অল রেপ্লিকেশন হইলো। সেন্ট্রাল ডগমাটা কি? রেপ্লিকেশন। দেখো বায়োলজি পড়াই দিচ্ছি, মজা না? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। এরপর এই ডিএনএ থেকে মনে করো ট্রান্সক্রিপশন হইলো, ট্রান্সক্রিপশন হইলো, ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ হইলো। এই যে এমআরএনএ থেকে দেন তোমার ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন, দেন হবে তোমার প্রোটিন। এটা কোন প্রোটিন হবে এটা আমরা কেউ জানি না। আইদার ইট ক্যান বি এনজাইম অর ইট ক্যান বি হরমোন অর আদার এনিথিংস। যেমন তোমার চোখের রং কালো, এটাই প্রোটিনের কারণ হচ্ছে, ঠিক এই যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। তোমার চুলের রং দেখা গেল ওই যে একটু হলুদ টাইপের, ওই যে দেখে না ওইটারে কি কালার বলে ভুলে গেলাম। এই ছেলে মানুষের একটা সমস্যা, কালার চিনি না। মেয়েরা আবার কালারের শেড যা চেনে, বাবারে বাবা। ঠিক আছে, একটু হলুদ টাইপের যে কালারটা বলে, ভুলে গেছিলাম। তো এই যে এটা প্রোটিনের কারণে, সেটা কি জেনেটিক্যালি, এই যে জিন থেকে আসতেছে। এই সেই হরমোন তৈরি হচ্ছে আমার বডিতে, ইনসুলিন তৈরি হচ্ছে কেমনে? এই যে এই প্রোটিন তৈরি করতেছে। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এই কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কার ভাষা বলা হয়? জীবনের ভাষা। তোমাদের জীবন ভাইয়ের ভাষা কি? প্রোটিন। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? আচ্ছা, ওটা ব্রাউন কালার বলে, হ্যাঁ, ভেরি গুড। এরপর চলে আসো, মানবদের গুরুত্বপূর্ণ মাইক্রো মিনারেল কোনটা? একটু চিন্তা করো, আমি তোমার একটু চিন্তা করতে বলি। তোমরা বোটানিতে অলরেডি পড়ে আসছো, MGK ক্যাফে ফর নাইস চপস, এটা হচ্ছে ম্যাক্রোমলিকুল। আর যারা ইয়া থাকে মাইক্রোমলিকুল। তার মানে এখানে যতগুলো আছে সবাই মাইক্রোমলিকুল, দেখেই বোঝা যায়, শুধু ক্যালসিয়ামটা ছাড়া। ক্যালসিয়াম বাদে বাকি তিনটাই মাইক্রোমলিকুল। তাহলে আনসার কি তিনোটাই? এটার আনসার দাও তো, এটার আনসার দাও। জীবন মানে তো, লিজা ভেরি গুড। Fe, আয়রন। কেন আয়রন বলো তো? তুমি শুধু মাইক্রো মিনারেল দেখে এইখানে খুঁজতেছো, হবে না। বলছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ, এই কথাটারও একটা ইম্পর্টেন্স আছে। তোমার মানব দেহে কি সোডিয়াম আসলেই গুরুত্বপূর্ণ? আছে, গুরুত্বপূর্ণ আছে, কিন্তু ওটা আসলে মাইক্রো মিনারেলের মধ্যে পড়ে না। অ্যালুমিনিয়াম না, ক্যালসিয়াম তো ম্যাক্রোমলিকুল, এটা তুমি জানো। আয়রন এটা মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ এবং খুব কম পরিমাণে দরকার, এই কারণে এটা মাইক্রোমলিকুল। ঠিক আছে, ওকে। তাহলে এইটা বুঝতে হবে, প্রশ্ন এই কারণে খেয়াল করে আনসার করতে হবে। কথা কি বোঝা গেছে? পরের প্রশ্ন আসো। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় কোনটি? পেপটাইজেশন পদ্ধতি যেটা তৈরি করা হয়, কলয়েড তৈরি করা হয়। আর কলয়েডকে ভাঙতে, মনে করো পেপটাইজেশন, পেপটাইজেশনে কি তৈরি হয়? কলয়েড হয়। পেপটাইজেশনে কি হয়? কলয়েড হয়। আর কলয়েডকে তুমি ভাঙবা, কলয়েডকে কি করবা? ভাঙবা। এই যে কলয়েড, কলয়েডকে আমি ভাঙতেছি, এই পদ্ধতির নাম হচ্ছে কোয়াগুলেশন, বা জমাট বাঁধাই দিব। কোয়াগুলেশন, কোয়াগুলেশন, এটা জমাট বাঁধানো আর কি। তাহলে আমি যদি বলি
পেপটাইজেশন পদ্ধতির উল্টা প্রসেস কোনটা? কোয়াগুলেশন। পেপটাইজেশনের অপোজিট প্রসেস কোনটা? কোয়াগুলেশন। ক্লিয়ার? এখন কলয়েড সম্পর্কে কয়েকটা আইডিয়া না নিলেই নয়, আইডিয়া না নিলেই নয়। পেপটাইজেশন নিয়ে আইডিয়া না নিলেই নয়। এই সরি, কলয়েড। কলয়েড নিয়ে কি একটু জানি। এটা ফার্স্ট অফ অল যেটা আছে টিন্ডাল ইফেক্ট, টিন্ডাল প্রভাব বিদ্যমান। কোন প্রভাব? টিন্ডাল প্রভাব। আর একটা কি? ব্রাউনীয় গতি, অর্থাৎ ব্রাউনিয়ান মুভমেন্ট, ব্রাউনিয়ান গতি বিদ্যমান। আর কি বিদ্যমান? কলয়েড হচ্ছে তোমার দেখতে ভালো, অর্থাৎ অস্বচ্ছ। এটা একটা অস্বচ্ছ দ্রবণ। এটা কি দ্রবণ? অস্বচ্ছ দ্রবণ। ওকে, এই টিন্ডাল প্রভাব আর ব্রাউনীয় গতি এটা অন্যান্য দ্রবণে আসলে দেখা যায় না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এখন চিন্তা করো তো যে এই কলয়েডের কোয়াগুলেশন পাওয়ার বা পেপটাইজেশন পাওয়ার কিভাবে চিন্তা করব? কার শক্তি বেশি হবে? যার চার্জ বেশি তার শক্তি বেশি, যার চার্জ বেশি তার শক্তি বেশি। কেমন? আমি যদি তোমাকে বলি, মনে করো আছে অ্যালুমিনিয়াম 3+, তোমার কাছে আছে ক্যালসিয়াম 2+, তোমার কাছে আছে সোডিয়াম প্লাস, বলো তো কে সবচেয়ে বেশি কোয়াগুলেশন করতে পারবে? কোয়াগুলেশন পাওয়ারটা কার বেশি? বলো, কোয়াগুলেশন পাওয়ারটা কার বেশি? Which of the following has the most coagulation power? ওহ, কি সুন্দর ইংলিশ পারি আমি। বলো, দ্রুত আনসার দে। অ্যালুমিনিয়াম 3+, ভেরি গুড। দ্যাট মিনস এইটা যেটা হবে ঘটনাটা এমন, অর্থাৎ যার চার্জ বেশি, চার্জের সংখ্যা যার পজিটিভলি বেশি, তার কোয়াগুলেশন করার ক্ষমতা তত বেশি। ঠিক আছে? সাসপেনশন ও অসমসত্ব মিশ্রণ, ভেরি গুড। এই তো সবাই পারো। এরপরটা আসো, এই দেখো ঋণাত্মক আর্সেনিক, এত পড়বো না। ক্ষমতা সর্বাধিক ক্ষমতার কোয়াগুলেন্ট কোনটা? এই যে তুমি খুঁজে দেখো, এখানে সোডিয়াম প্লাস হবে, এখানে পটাশিয়াম প্লাস হবে, অ্যালুমিনিয়াম 3+ হবে, বেরিয়াম দেখেই বোঝা যাচ্ছে 2+ হবে। আনসার কোনটা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে শেষ। কারণ অ্যালুমিনিয়াম 3+, আমরা একটু আগে পড়ায় আসছি। দেখছো কত সুন্দর। ওকে, তাহলে এটা আমরা জানলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। এই নাও স্টার স্টার স্টার। জীবন মানে খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় না? নিচের কোনটা ব্যবহৃত হয় না? এটা একটা কমন সেন্স। এটা যদি তুই না পারিস তাহলে তুমি মারা খেয়ে গাছ উঠে গেছো, তোমার দেখবা জীবন যেখানে যেমন হয়ে গেছে। লবণ ব্যবহার করা হয়। লবণ দিয়ে যে খাদ্য সংরক্ষণ করা হয় সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কিউরিং। কি বলি? কিউরিং বলি। আমি চিন্তা কর, অণুজীব ধ্বংসকারী দ্রব্য, এটাও খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে যেতে পারে। নাইট্রিক অ্যাসিড, তারপর চিনি, এর মধ্যে কোনটা হইতে পারে? এটা খুবই সহজ, খুবই সহজ। বলো 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 বলো। আরে সেরা, নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড আমি কেন খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করব? তাই না? এটা তো একটা প্রশ্নই আসে। এখন চলো, কাকে সংরক্ষণ করলে কি হয় আমরা একটু দেখি। এক, সোডিয়াম ক্লোরাইড দিয়ে যে সংরক্ষণ সেটাকে আমরা বলি কিউরিং। দুই, ভিনেগার দিয়ে বা তেল দিয়ে আমরা যে কাজটা করি, আচারীকরণ, যেটার নাম হচ্ছে পিকলিং। তিন, আমরা সেল মেমব্রেনটাকে পুরো করে দিতে পারি, সেল মেমব্রেন শুকাই ফেলবো। সেল মেমব্রেন কি করব? বা কোষ প্রাচীরটাকে শুকিয়ে ফেলবো। ওই যে শুটকি মাছ বা কিসমিস, দেখছো না? শুটকি মাছ কার কার ফেভারিট বলো তো? আমার জীবনেও পছন্দ না, কিসমিস পছন্দ। এটা হচ্ছে কেস হার্ডেনিং, কেস হার্ডেনিং, এগুলো প্রসেসের নাম। পরীক্ষা আসবে কিসমিস তৈরি হয় কোন প্রক্রিয়ায়? কেস হার্ডেনিং প্রক্রিয়ায়। বা শুটকি মাছ সংরক্ষণ করা হয় কোন প্রক্রিয়ায়? এই কেস হার্ডেনিং প্রক্রিয়ায়। বোঝা গেছে? লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের কৌশলের নাম কি? কিউরিং, পিকলিং। কথা ক্লিয়ার? তেল বা ভিনেগার একই কথা, আচার তৈরি করে বা আচারীকরণ বলা হয় এটাকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই নামগুলো পড়ে ফেললাম। এরপরে চলে আসো, অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেটের মিশ্রণ ব্যবহার করা হয়, এটা অ্যাকচুয়ালি কি বলো? খুবই সহজ, চিনি দিয়ে সুগারিং। এরা সব এক একটা বদ। বলো বলো বলো। এটা কি? সাসপেনশন, অলরেডি জানা কথা, তাই না? ভেরি গুড, আরে সেরা।
পরের প্রশ্ন আসো, নিচের কোন প্রাণীর দুধে সর্বাধিক পরিমাণ প্রোটিন থাকে? অলরেডি বলছি, পিতে প্রোটিন, আর কার নামের শেষে পি আছে? শিপ। শিপ মানে ভেড়া, ভেড়া। আসলে এই কথাটা ভুল, এটা আসলে ভেড়ি হবে। এরা আসলে জেন্ডার চিনে না, এদেরকে জেন্ডার চেঞ্জ পড়াইতে হবে। ভেড়ি, ভেড়ি মানে হচ্ছে মেয়ে ভেড়া যেটা, ঠিক আছে, ভেড়ি হবে। তাহলে কোনটাতে প্রোটিন বেশি? ভেড়াতে প্রোটিন বেশি। ক্লিয়ার? এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, দুধ টপিকটা প্রচুর ইম্পর্টেন্ট। এইখান থেকে কোশ্চেন আসবে আসবে আসবে, বলে দিলাম। ঠিক আছে, এই বুঝতে কি পেরেছো? বলো বলো বলো। হুম, ওকে, ঠিক আছে। মাতৃদুগ্ধের পিএইচ পরিসর কত? একটু আগে বলছিলাম 6.6 থেকে 6.9। এই দুধের পিএইচ সংরক্ষণে আমরা কি ব্যবহার করি বলতো? এই ফার্স্ট অফ অল আগে জানতে হবে দুধ তরলীকরণ। দুধকে তুমি তরল করতেছো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পাস্তুরাইজেশন। এই প্রক্রিয়াটার নাম কি? পাস্তুরাইজেশন। দুধ যে তরল করতেছি এই প্রক্রিয়াটার নাম হচ্ছে, হ্যাঁ, দুধ যে তরল করতেছি এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পাস্তুরাইজেশন। এখন এই যে পিএইচটা এই এই অবস্থায় রাখতে হবে 6.6 থেকে 6.9 এর মধ্যে। এর জন্য দুধের মধ্যে এক্সট্রা করে আমরা কি মিশাই জানো? এক্সট্রা করে আমরা যে জিনিসটা মিশাই সেইটা হইতেছে গিয়ে সোডিয়াম কার্বনেট Na2CO3 অথবা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তাহলে দুধের পিএইচটা সঠিক থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে। ক্লিয়ার? পরীক্ষায় পিএইচ আসছে, তোমাদের বেলায় আসতে পারে না দুধ সংরক্ষণে বা দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটা ব্যবহার করি? সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, আসতেই পারে। ওকে, পরের প্রশ্ন আসো। 50% এর বেশি অ্যালকোহল যুক্ত আফটার শেভ লোশন ব্যবহার করলে কি হবে? কি হবে? কি হবে? কি হবে? জ্বালা পোড়া সিস্টেম। আফটার শেভ লোশনে অ্যাকচুয়ালি আমাদের ত্বকের যে কোমলতা, এটার কেরাটিনের যে আর্দ্রতা 10% থাকে। কত পার্সেন্ট থাকে? 10% থাকে। সো 10% এর উপরে গেলেই তো ঝামেলা শুরু হয়ে যাবে, 10% এর বেশি গেলেই ঝামেলা শুরু হয়ে যাবে। সো যখন কোনো কিছু তৈরি করা লাগে, আফটার শেভ লোশন বলো বা কসমেটিক্স বলো, তার জন্য 10% আর্দ্রতাটা মেজারমেন্ট করা লাগে। ক্লিয়ার? হুদাই একটা জিনিস বানাই ফেললাম, বাজারে ছেড়ে দিলাম, ব্যাপারটা এমন না। ওকে, এই বুঝছো কিনা? ওকে, এরপরে আসো, নিচের কোনটি টুথপেস্টের পিএইচ? টুথপেস্টের পিএইচ কত বলো? কয়েকটা পিএইচ আমরা একটু শিখি। টুথপেস্ট, টতে 8, টতে কি 8, টিথ 8, তাহলে টুথপেস্টের পিএইচ কত? 8। তাহলে ফার্স্ট অফ অল দুধের পিএইচ জানলাম আমরা কত, 6.6 থেকে 6.9। এরপরে জানলাম টুথপেস্ট, টুথপেস্ট কত? 8। এরপরে জানবো তোমার পেপসিন। পেপসিন বলে একটা এনজাইম আছে, এটার পিএইচ হচ্ছে তোমার 1 থেকে 3 এর মধ্যে। ঠিক আছে, পেপসিনের পিএইচ কত? 1 থেকে 3 এর মধ্যে। এটা আমরা পিএইচ পড়তেছি। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছিল রক্ত। রক্তটা আবার রেঞ্জে পড়তে হয়, এটা 7.35 থেকে 7.45। আর এভারেজে যদি বলা হয়, এভারেজ কথাটা যদি তোমার কানে চলে আসে তাহলে তুমি যেটা বলবা 7.4। ওকে, এরপর আসো, বলো তো এটা যে পারবে তাকে কেয়া কসমেটিক্স এর তরফ থেকে আমি একটা পুরস্কার দিব। বৃষ্টির পানির পিএইচ কত? বৃষ্টির পানির পিএইচ কত বলো? বলো, বৃষ্টির পানির পিএইচ কত এটা বলো? বৃষ্টির পানির পিএইচ কত এটা বলো? জীবন মানে তো যন্ত্রণা। আর বৃষ্টির পানির পিএইচ কত দ্রুত? যে পারবে তাকে কেয়া কসমেটিক্স এর সৌজন্যে একটা পুরস্কার দেওয়া হবে। ইশরাত জাহান 7.4, মাহবুবুর রহমান মুবিন 7, আর ইশরাত জাহান 7, রাজিন হোসেন 6 থেকে 9, মুমতাহিনা মুনমুন 7, এমআরআই 7। বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 6.5। এই যে সিনথিয়া শিবা পারছে, ভেরি গুড। আর জিহাদুল ইসলাম 5. বাবা এই যে এই ভুলটাই করবে আমি জানতাম,
5.6 বা তার কম হচ্ছে অ্যাসিড বৃষ্টি, এটা শুধু বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কথাটা আলাদা, বৃষ্টির পানি কথাটা আলাদা, বোঝা গেছে? যদি অ্যাসিড বৃষ্টি বলে তাহলে 5.6 বা তার কম, আর যদি অ্যাসিড বৃষ্টি না বলে শুধু বৃষ্টি বলে তাহলে 6.5। এইটা হচ্ছে কাহিনী। কথা ক্লিয়ার? বুঝতে কি পেরেছো? আশা করি পেরেছো। ওকে, গুড। এই জিনিসটা কিন্তু ঝামেলা হবে, এবং এটা কবির স্যারের বইয়ের প্রশ্ন, কবির স্যারের বইয়ের প্রশ্ন, আগে থেকে বলে দিলাম। ওকে, পরেরটাতে আসো। নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল নয়? এই সংকেতগুলো আসলে মুখস্থ করতে হয়। এই সংকেতগুলো মুখস্থ করার জন্য এটার আনসার হচ্ছে বি। অ্যাকচুয়ালি বি না, এটার আনসার এও হয়। ঠিক আছে, এটার আনসার দুইটাই হয়, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এই সংকেতগুলো দিয়ে আসলে কিছু বোঝা যায় না, এখানে দুইটা আনসারই কারেক্ট। সো এইটা বুদ্ধিমানের মতো কাজ হবে, যে বুদ্ধিমান স্কিপ করে চলে যাব, আমি দাগাবো এটা। ক্লিয়ার? ওকে, দুধের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? এখন উক্তি পড়ো, আসো। দুধের জন্য কোন উক্তিটা সঠিক বলো, পারবা? দুধ ফ্যাটের মধ্যে পানি, তার মানে দুধের কথা বলতেছে ফ্যাটের মধ্যে পানি, অর্থাৎ আমি যদি একটা পাত্র নিই, এর মধ্যে সবচেয়ে বেশি পাবো হচ্ছে ফ্যাট, চর্বি, সাদা সাদা চর্বি, সাদা সাদা চর্বি, ওরে চর্বি। এই চর্বির মধ্যে পানি আছে। পানির কালার কেমন হয়? সমুদ্রের পানি, নীল। এই যে পানি, এই যে পানি, এই যে পানি, এই যে পানি, তাহলে ফ্যাটের মধ্যে পানি, দুধ কি আসলে এমন? না। তাহলে দুধটা কেমন? দুধটা যদি আমি দেখি, এখানে পানি বেশি, দুধের প্রধান উপাদান একটু আগে বলছি পানি, এই পানির মধ্যে ফ্যাট আছে, এই যে ফ্যাট আছে, চর্বির দানাগুলা ভেসে থাকে, রাইট? ব্যাপারটা এরকম না? তাহলে আনসার কি হবে? দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে ঘটনা যেটা হবে, পানির মধ্যে ফ্যাট। এইখানে বলা হয় দুধ হচ্ছে পানিতে তেলের ইমালশন। দুধ এক প্রকার কি ইমালশন, এই যে নষ্টুতে আসছে, নষ্টু, ইমালশন, বুঝছো? দুধ হচ্ছে এক প্রকার ইমালশন, এবং এটা পানির মধ্যে ফ্যাট থাকে। ফ্যাট দ্রব্য থাকে না, ফ্যাট তো জীবনে তেলে জলে মিশায় খায় না, তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। তোকে বুঝতে হবে পড়ে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। কথা কি ক্লিয়ার? 90% পানি থাকে, ভেরি গুড। ওকে, এরপরে চলো, গ্লাস ক্লিনার প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? অবশ্যই লিকার অ্যামোনিয়া, এটা দেখেই বোঝা যায়। আমি বলছিলাম গ্লাস কথাটা আসলেই অ্যামোনিয়ার কথা আনতে হবে, গ্লাস কথা আসলেই কি আনতে হবে? অ্যামোনিয়ার কথা আনতে হবে, এটাই তো গ্লাস ক্লিনার। আমরা এটা জানি তাই না? অবশ্যই জানি, গুড। পরেরটাতে আসো। টয়লেট ক্লিনার প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোনটি? দেখ কি পরিমাণ ইম্পর্টেন্ট। আমরা যত জায়গায় গেছি, এই টয়লেট আসলে মানুষকে ছাড়ে না, কারণ টয়লেট ছাড়া জীবন বাঁচে না, তাই না? একটা মানুষ বাথরুম না করে কোনোদিন থাকতে পারে না, এই কারণে জীবনের জন্য অপরিসীম হচ্ছে টয়লেট ক্লিনার। সো টয়লেট ক্লিনার মূল উপাদান কি আমাদের এর জন্য? এই যে বলছিলাম ফেনল, এই দেখো চলে আসছে। এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলে নাই, তাহলে টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? ফেনল। কথা কি বোঝা গেছে? বুঝছো? এই বি কেমনে দাগাই এরা? বি তো লিকার অ্যামোনিয়া, জীবনও হবে না। তাহলে ফেনল, এই ফেনল কি করে জানো? ফার্স্ট অফ অল এটা দুর্গন্ধ দূর করে, সেকেন্ড অফ অল এটা দাগ দূর করে, আর যদি বলতো টয়লেট অনলি দাগকে দূর করে, অনলি দাগ, শুধু দাগ যে দূর করে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং এজেন্ট। এইখানে ঝামেলাটা হয়, এই প্রশ্নটাই আসবে, আর তুই এই জায়গাটাই ভুল করবি, আমি বলে দিলাম। কেন ভুল করবি? পরীক্ষা আসবে টয়লেটের দুর্গন্ধ এবং দাগ দূরীকরণে কি ব্যবহার করা হয়, তুমি সুন্দর করে ব্লিচিং দাগাই দিয়ে আসবা। না, শুধু দাগ বললে ব্লিচিং এজেন্ট, বাট দাগের সাথে দুর্গন্ধ বললে ফেনল। কথা ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, খুবই সহজ পড়াশোনা। আজকের টপিক এই পর্যন্তই। হ্যাঁ, জীবাণুনাশক হিসেবেও ফেনল, গুড। সো আজকের মতো এই পর্যন্তই ছিল। আমরা কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার শেষ করলাম। তোমরা রুটিনটা ইতিমধ্যে পেয়ে গিয়েছো, এবং দেখো আমরা ম্যাথ এবং ফিজিক্সে অনেক জোর দিয়েছি। সো ম্যাথ ফিজিক্সটা ভালো করে পড়ো। অনেকে ইংলিশ ক্লাস চাইছো, আমি দেখছি ইংলিশ ক্লাসও নিব। কারোর কোনো সমস্যা না থাকলে আমরা আজকে শেষ করব। দেখছো ক্লাস কিন্তু খুব বেশি নিই নাই, ভালো না? কিন্তু অল্প ক্লাসে অনেক ইনফো দিছি। আমরা একটা ক্লাসে বোটানি শেষ করছি, কয়েকটা চ্যাপ্টার, কোষ রসায়নে নিয়ে গেছি, তারপর কোষ ও কোষের গঠনে নিয়ে গেছি, কেমিস্ট্রিতে জাম্প করছি আবার।
তাই না? আমরা অনেকগুলা শেষ করছি। সো সবাই ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। আর মেডিলজি গ্রুপে অন্তত একটা পোস্ট দিও যে ক্লাসটা কেমন লাগছে, হ্যাঁ? একটু রিভিউ দিও, কারণ রিভিউ দিলে মনটা ভালো লাগে, ক্লাস নিতে আরো আগ্রহী হই। এই স্লাইড গুলো রেডি করার পিছনে অনেক পরিশ্রম যায়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে।